আশা আশা কি হয়েছে জানি না আসলে, ওর মনে হয় বাবা অসুস্থ। আর ওর কি পরীক্ষা চলতেছে নাকি? যাই হোক, দেখো স্থির করি। খুব বেশি দেখো ডিটেলস পড়াবো না, এই সিকিউ সলভ করতে হবে তোমার ভালো মতন। এমনি ডিটেলস খুব বেশি লাগেও না আসলে। দেখো প্রথমে আমাদের যে সূত্র আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। আর কুলম্বের সূত্র তো তুমি একেবারে বাচ্চা কাল থেকেই জানো। আচ্ছা, কুলম্বের সূত্রটা কি বলো তো? এফ সমান সমান, মনে আছে? সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার। হ্যাঁ, এখানে যে সিটা আছে, এই সিটা কি বলো তো? এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট এখানে। আর এই সি এর মান হচ্ছে শূন্য মাধ্যমে আহ, শূন্য মাধ্যমে সি এর মান হচ্ছে 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। হ্যাঁ, আর এই সিটা মাধ্যম ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর নির্ভর করে চেঞ্জ হইতে পারে। মাধ্যম নির্ভর। আর কিউ ওয়ান কিউ টু তো জানো, তাই না? আর আর হচ্ছে কিউ ওয়ান আর কিউ টুর মধ্যবর্তী দূরত্ব। ধরো এই যে এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, এই যে এই দুইয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাই হচ্ছে তোমার আর। আর এই সূত্র সবসময় বিন্দু চার্জের জন্য খাটবে, বিস্তৃত চার্জের জন্য খাটবে না। বিন্দু চার্জের জন্য, হ্যাঁ। আচ্ছা, বিস্তৃত চার্জ বলতে কি বোঝায় জানো? যেমন ধরো একটা লোহার বল, এত বড় একটা বল, হ্যাঁ, এই যে, আবার এখানেও একটা এত বড় বল, দুইটা বলের উপরেই চার্জ আছে, এই যে এরকম করে, হ্যাঁ। তখন কিন্তু আবার তুমি এই সূত্র খাটাইতে যাও না। তখন আর আর এই দুইটা বল ধরো যে একটা লিমিট দূরত্বে আছে, একটা নির্দিষ্ট দূরত্বে আছে, যে দূরত্বটা মোটামুটি খুব বেশি না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, যখন বড় বস্তু হলেও যখন খুব বেশি দূরে নিয়ে যাবা, তখন ওই বস্তু দুটাকে আসলে বিন্দু বস্তু হিসেবে চিন্তা করা যায়। এটা বুঝো? যে অনেক দূরে নিয়ে গেলে দেখবা যে জিনিস আস্তে আস্তে ছোট হইতে থাকে, যে কোনো জিনিস। তো এই দুইটাকে যখন অনেক দূরে নিয়ে যাবা, ধরো যে এদের যে ব্যাস, ব্যাসার্ধ, আর এর সাপেক্ষে ধরো যে অনেক দূরে নিয়ে গেলে, এই যে এদের মাঝখান মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, ডি যদি অনেক বড় হয় আর থেকে, তাহলে পরে এই দুটাকে বিন্দু বস্তু হিসেবে চিন্তা করে এদের ভিতরে কুলম্বের সূত্র লাগানো যায়। আদারওয়াইজ এদের ভিতরে কুলম্বের এই সূত্র অ্যাপ্লিকেবল না। আচ্ছা, তো এটা গেল। কিউ ওয়ান হচ্ছে তোমার একটা চার্জ, কিউ টু একটা চার্জ, আর হচ্ছে দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব। আর এখানে সি সমান সমান লেখা যায় 1/4 পাই এপসাইলন নট। এখানে এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, আর এটার একটা মান আছে, সেটা হচ্ছে এটা কনস্ট্যান্ট 8.854 ইন্টু 10⁻−12। এটা হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। বুঝছো? আর এই শূন্য মাধ্যমের জায়গায় যখন মাধ্যম চেঞ্জ হয়ে যায়, তখন এপসাইলন হয়ে যায়, আর এই এপসাইলন সমান সমান এপসাইলন নট ইন্টু কে। বুঝছো? তো এখান থেকে দেখো এফ এর সূত্রটা এইভাবে দাঁড়ায় 1/4 পাই ইপসাইলন। এখানে ধরো যে যে কোনো মাধ্যমের জন্য শুধু এপসাইলন ধরলাম, হ্যাঁ, কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার। বুঝছো? তো এখানে এপসাইলনের ভ্যালু যদি এপসাইলন নট কে লিখে দাও, ধরো যে এই কে সমান সমান হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা হচ্ছে তোমার উপরে যাবে যে কোনো মাধ্যমে ভেদন যোগ্যতা, নিচে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, এই দুইটার অনুপাত অ্যাকচুয়ালি। হ্যাঁ, মনে রাখলেই হবে। তো এখানে তাহলে আসে দেখো, এপসাইলনের জায়গায় যদি আমি এপসাইলন নট কে লিখে দিই, এটা ইন্টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, এরকম। হ্যাঁ, চিন্তা করো 1/4 পাই এপসাইলন নট, এই যে এটা দেখো 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান
u2/r²। হ্যাঁ, এটা দেখো এফ নট, মানে শূন্য মাধ্যমে ধরে নিচ্ছি আমি এটা। আর মাধ্যম চেঞ্জ করলে কে দিয়ে ভাগ হয়ে যাচ্ছে চিন্তা করো। এই যে 1/4πε0 q1 q2/r²। এটাকে ওই কে কে আমি বাইরে নিয়ে এভাবে 1/k লিখতে পারি না? তাহলে এটা লিখতে পারি f0/k, এরকম। এফ সমান সমান, তো এই একটা সম্পর্ক। ধরো যে তোমার কাছে কোনো একটা শূন্য মাধ্যমে কোনো একটা বল বলে দেওয়া আছে, তো মাধ্যম চেঞ্জ করলে সেই বলের পরিমাণ কি হবে? অন্য সবকিছু কনস্ট্যান্ট, যে দূরত্ব ছিল সেই একই দূরত্বে চার্জ দুইটাকে রাখা হয়েছে, চার্জের যে পরিমাণ ছিল সেই পরিমাণও একই আছে। তাহলে তোমাকে, ধরো যে একটা বায়ু মাধ্যমে দুইটা চার্জ ছিল একটা নির্দিষ্ট দূরত্বে, হঠাৎ করে বললো যে এটাকে পানি মাধ্যমে নিয়ে গেলাম, তখন হচ্ছে এদের উপর বলের কি পরিবর্তন হবে? পানির ক্ষেত্রে যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর ভ্যালু হচ্ছে ৮০ হয়, ৮০। হ্যাঁ, ওয়াটারের ক্ষেত্রে। আবার বায়ুর ক্ষেত্রে এটার মান হচ্ছে 1। বায়ুকে শূন্য মাধ্যমে বিবেচনা করা হয়। ঠিক আছে? তো এইখানে তোমার ইম্পর্টেন্ট জিনিস কি কি? এই যে এই সূত্রটা, এই যে এফ সমান সমান, এই যে এফ সমান সমান সি কে 1q2/r², এ একটা, এফ সমান সমান f0/k এ একটা, আর এই যে কে সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান ε/ε0, এইটা একটু মনে রাখবা। আর এই যে এই মানগুলো তো অবশ্যই মনে রাখা লাগবে। দেখবে যে এই এমসিকিউতে চলে আসে অনেক সময়, অনেক সময় মাত্রাও বের করতে বলে, একক মাত্রা। একক মাত্রা কিভাবে বের করতে হয় একটু শেখাই দিব নাকি? দেখো, এই যে এফ সমান সমান সি u1 u2/r²। আচ্ছা, সি এর ভ্যালু কত ছিল মনে করো? 9 × 10⁹। হ্যাঁ, এর একক কি ছিল? নিউটন, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব ইনভার্স 2। হ্যাঁ, তো এটা কিভাবে আসলো দেখো। এই যে এফ সমান সমান তো এটা, তাহলে দেখো এখান থেকে সি সমান সমান আমি কি লিখতে পারি বলো তো? এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই q1 × q2 লিখতে পারি না? পারি তো। এফ এর একক দেখো নিউটন, আর এর একক কি? মিটার, তাহলে মিটার স্কোয়ার। আর q1 q2 দুইটাই কুলম্ব, তাহলে কুলম্বের স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব ইনভার্স 2। আর মাত্রা অনেক সময় দিয়ে দেয় এমসিকিউতে, মাত্রা কিভাবে বের করবে? নিউটন বলের মাত্রা জানো কি? বলের মাত্রা এফ। এফ মনে আছে? মনে আছে বলের মাত্রা মুখস্থ আছে? এক সেকেন্ড আমাকে, ওটা তো চাপের একক, আর মাত্রা তো না। এক সেকেন্ড দাঁড়াও, আমাকে কে যেন কল দিছে। হ্যালো। হ্যাঁ বল এবার। এই মাত্রা কি? মাত্রা ভুলে গেছো? মাত্রা কিভাবে করতে হয়? এ দেখো, বল এফ সমান সমান এম এ না? তাহলে এম ইন্টু এ ত্বরণ, ত্বরণকে কি লেখা যায়? বেগ বাই সময় ভি বাই টি। আবার ভি কে কি লেখা যায়? এস বাই টি, তাই না? তাহলে এস ডিভাইডেড বাই টি স্কোয়ার, দুইটা টি চলে আসে। তাহলে এই এমটা কি? এমটা হচ্ছে ভর, ভরের একক কেজি। এস হচ্ছে তোমার সরণ, সরণের একক মিটার। আর টি হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স 2। এইভাবে আবার এখান থেকে মাত্রা লেখা যায়। দেখো, ভরের জন্য ম্যাস এম, সরণ এস, এটার জন্য হচ্ছে লেন্থ বড় হাতের এল, আর টি এর জন্য হচ্ছে টি বড় হাতের টি। তাহলে এই যে এম এল টি ইনভার্স 2। বুঝছো? হ্যাঁ।
হ্যালো। এই কোথায় হারাই গেছে? আচ্ছা ঠিক আছে। এই দেখো দেখো বলের মাত্রা কিভাবে বের করতাম। এফ সমান সমান এম এ। এ কে লেখা যায় ভি বাই টি, এ হচ্ছে ত্বরণ, ভি বাই টি। তারপরে হচ্ছে এম ইন্টু ভি কে লেখা যায় এস বাই টি, তাহলে দুইটা টি চলে আসে এস বাই টি স্কোয়ার। এখান থেকে দেখো এম এর একক হচ্ছে কেজি, তারপর এস এর একক হচ্ছে দেখো মিটার, আর টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বলের একক। আর বলের মাত্রা এইভাবে লেখো, দেখো এম এর জন্য হচ্ছে ভর, তাহলে মাস, এম দিয়ে বোঝায় মাস, এই যে এইভাবে। আর এস দিয়ে কি বোঝায় বলো তো? এস দিয়ে বোঝায় লেন্থ, সরণ, এটার হচ্ছে লেন্থ। আর এই টি দিয়ে বোঝায় টাইম, এটা হচ্ছে টি। তাহলে বলের মাত্রা কি হয় বলো তো? এইভাবে লিখে না, এই যে এম এল টি ইনভার্স টু। তাহলে এটা হচ্ছে এম এল টি ইনভার্স টু, নিউটনের জন্য, হ্যাঁ, বলের জন্য। মিটারের জন্য কি, মিটার হচ্ছে তোমার সেই এল, আবার তাহলে এল স্কোয়ার। আর নিচে কুলম্ব, কুলম্বের জন্য হচ্ছে তোমার আই ইন্টু টি, বুঝছো? এটা হচ্ছে আই। এই যে একটা সূত্র আছে দেখো, এখন শিখে নাও, কিউ সমান সমান আইটি নামে একটা সূত্র আছে। এখানে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, আর এই যে যে টি আছে, টিটা হচ্ছে সময়। আর কিউটা হচ্ছে চার্জ। কোন একটা তারের ভিতর দিয়ে। কোনটা কোনটা? এটা? হ্যাঁ, একটু বড় আছে, কিন্তু আসলে পড়া যায়, ভালোভাবে পড়লে হয়ে যাবে, বুঝছো? আর এই যে সি, সি এর একক হচ্ছে আইটি। এই যে আই ইন্টু টি না, আই এর জন্য আই তোমার হচ্ছে মাত্রা, আর টি এর জন্য হচ্ছে বড় হাতের টি, এই যে। তাহলে এটার স্কোয়ার। তাহলে দেখো এখানে এল আর এল গুণ হলে এম এল কিউব হয়ে যায়। এটা টি ইনভার্স টু, সাথে এখানে দেখো একটা আই স্কোয়ার থাকে আর একটা টি ইনভার্স টু থাকে, তখন টি ইনভার্স ফোর হয়ে যায়। তাহলে এম এল কিউব টি ইনভার্স ফোর আর আই ইনভার্স টু, এরকম। আচ্ছা। আর এখানে বড় কথা হচ্ছে ওইটা শুধুমাত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, আর স্থির চার্জের জন্য প্রযোজ্য। ওই সূত্র কিন্তু তোমার হচ্ছে গতিশীল চার্জের জন্য প্রযোজ্য হবে না, এই যে এটা, বুঝছো? বিন্দু চার্জ আর স্থির চার্জ। স্থির চার্জ, স্থির বিন্দু চার্জ আর স্থির চার্জ। বিন্দু চার্জ বলতে একেবারে ছোট পয়েন্ট চার্জ, এরকম একটা চার্জ। হ্যাঁ, হ্যাঁ। তো এই বল নিয়ে আসলে এতটুকুই আলোচনা, আর তেমন কিছু নাই। এরপরে ওই যে তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে দেখবা, আধানের কোয়ান্টায়ন নামে কিছু একটা আছে। কোয়ান্টাইজেশন বই আছে কাছে? তো বই থাকলে দেখতে পারো, কোয়ান্টাইজেশন অফ চার্জ। সব বই আছে কিনা তাও জানি না, তবে এটা লাগবে কাছে। এটা ছোট, আসলে খুব ছোট, একেবারে সোজা। আচ্ছা, আধানের কোয়ান্টায়ন বলতে কি বোঝায় শুনবা? যে প্রকৃতিতে আসলে প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো চার্জ তোমার ভগ্নাংশ আকারে থাকতে পারবে না, মানে কিউ সমান সমান এনই নামক একটা সূত্র আছে, আর এই এনটা সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে। হ্যাঁ, মানে এটা এক, দুই, তিন, চার, এইভাবে চলতে থাকবে, বুঝছো? ইন্টিজার নাম্বার হতে হবে, জেড অ্যাকচুয়ালি, যেটা বোঝায়। তো কথা হচ্ছে যে সবসময় ইলেকট্রনের যে চার্জ 1.6 × 10⁻⁹, তাই তো? এটাই তো ইলেকট্রনের চার্জ। সবসময় আমাদের প্রকৃতিতে যে চার্জ থাকবে সেটা 1.6 × 10⁻⁹ এর একটা পূর্ণ সাংখ্যিক গুণিতক হতে হবে, বুঝছো? ধরো যে তুমি একটা চার্জের কথা বললা, এরকম 5 × 10⁻⁹, এই চার্জ প্রকৃতিতে এক্সিস্ট করতে পারবে না, কারণ এটাকে তুমি 1.6 × 10⁻⁷ এটা দিয়ে ভাগ করো, দেখবা কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না, একটা ভগ্নাংশ চলে আসবে। এই চার্জ এক্সিস্ট করতে পারবে না, বুঝছো? আবার অন্যদিকে এই যে 4.8 × 10⁻⁹, এটাকে যদি তুমি ওই যে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করো, তাহলে দেখবা যে একদম এক্স্যাক্টলি 3 চলে আসছে।
10^19, হ্যাঁ, তখন এটা এক্সিস্ট করতে পারবে, মানে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে সবসময় পূর্ণ সংখ্যায় কোনো একটা মান আসতে হবে। তো এটাই হচ্ছে তোমার আধানের কোয়ান্টাম। হ্যাঁ হ্যাঁ, কি? বুঝি নাই। আসতে পারে, আসতে পারে, তবে এটা খুব ছোট একটা বিষয়। দশমিক, ও মা, সরি সরি, মানে আমি ভাবছি পরীক্ষায় আর কি। দশমিক আসতে পারবে না, দশমিক আসলে সেই চার্জ, মানে সেই চার্জ নাই আসলে, সেই চার্জ প্রকৃতিতে তোমার বিরাজ করতে পারবে না, প্রকৃতি এক্সিস্ট করবে না। আধানের কোয়ান্টাইন বলতে এটাই বোঝায়, মানে প্রকৃতিতে আমাদের যে সমস্ত চার্জ এক্সিস্ট করে যে কোনো জায়গায়, তারের ভিতরে বা যে কোনো জায়গায় যে সমস্ত চার্জ এক্সিস্ট করে, সে সবই তোমার ইলেকট্রনের যে চার্জ আছে সেটার একটা পূর্ণসাংখ্যিক গুণিতক। হ্যাঁ, ইন্টিজার মাল্টিপল। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার দেখো প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো প্রাবল্য জানার আগে কিছু জিনিস, তোমার তড়িৎ বলরেখা সম্পর্কে তোমার আইডিয়া আছে? ওই যে ক্লাস 9-10 তো অনেক কিছু পড়ছিল বলরেখা সম্পর্কে, মনে পড়ে? তড়িৎ বলরেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো যে কোনো একটা পজিটিভ চার্জ থাকলে, যে কোনো একটা পজিটিভ চার্জ থাকলে সেই পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো এইভাবে বাইরের দিকে বের হয়, এই যে এইভাবে, এই যে। আর এই তড়িৎ বলরেখার অনেকগুলা বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, দেখবে বইয়েও মনে হয় লেখা আছে। যেমন এই তড়িৎ বলরেখাগুলা, এই তড়িৎ বলরেখাগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কাল্পনিক একটা রেখা, এগুলো ইমাজিনারি, এগুলো আসলে বাস্তবে এক্সিস্ট করে না। কিন্তু আমাদের যখন বিজ্ঞানীরা যখন দেখছে যে এই যে একটা পজিটিভ চার্জ রাখলে তার পাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, হ্যাঁ, যেমন ধরো যে এইখানে রাখলাম, এইখানে রাখলাম, এর পাশে একটা নির্দিষ্ট অঞ্চল, ধরো যে এতটুকু অঞ্চল জুড়ে, এই যে এতটুকু অঞ্চল জুড়ে ধরো যে যে কোনো কিছু রাখলে, এখানে একটা নেগেটিভ চার্জ যদি রাখো বা এখানে একটা পজিটিভ চার্জ যদি রাখো, দেখা যায় যে এটার উপর একটা বল প্রয়োগ করে এই দিকে, এই পজিটিভকে বিপরীত দিকে আকর্ষণ করে, বিপরীত দিকে বিকর্ষণ করে, আর নেগেটিভকে হচ্ছে আকর্ষণ করে এইভাবে। তো এই এই একটা নির্দিষ্ট রিজিয়ন আছে, সেই রিজিয়নের ভিতরেই সবসময় এটা বল প্রয়োগ করে, এই রিজিয়নের বাইরে চলে গেলে দেখা যাচ্ছে যে এইখানে রাখলে ও আর ওর উপর বল প্রয়োগ করতেছে না। হুম। তো এই নির্দিষ্ট অঞ্চল জুড়ে তখন ওরা চিন্তা করলো যে এই নির্দিষ্ট অঞ্চল জুড়ে তড়িৎ বলরেখা আছে, আর পজিটিভ চার্জ থেকে সবসময় বাইরের দিকে বের হয়, মানে এইরকম ভাবে এই চার্জটার দিকে এইভাবে ও বল প্রয়োগ করতেছে, আর এটা থেকেও এইদিকে বের হচ্ছে, কিন্তু নেগেটিভের কারণে এদিকে আকর্ষণ হচ্ছে, বুঝছো? এই পজিটিভ চার্জ থেকে সবসময় এইভাবে বের হয়। তো ওরা এইভাবে ধারণা করা হলো যে এইভাবে তোমার হচ্ছে এতদূর পর্যন্ত, যতদূর পর্যন্ত এর বিস্তৃত থাকে ততদূর পর্যন্ত এরকম বলরেখা এক্সিস্ট করে এইভাবে। আর আরো কিছু তোমার হচ্ছে, যেমন ছিল, যেমন বলরেখার সংখ্যা তোমার নির্ভর করে হচ্ছে চার্জটা কতটুকু স্ট্রং তার উপরে। হ্যাঁ, যেমন বলরেখা যদি বেশি হয়, দেখো বলরেখার সংখ্যা এটা হচ্ছে তোমার চার্জের মানের উপর নির্ভর করে। ধরো চার্জের মান তুমি বললা যে +5 কুলম্ব, তো এইটা থেকে যদি এরকম ধরো যে একটা দুইটা তিনটা বলরেখা এরকম বের হয় ধরে নাও, কিন্তু আমি যদি এখানে আবার লিখি +10 কুলম্ব, তাহলে এটা থেকে ওই তিনটা ডাবল বলরেখা বের হবে, বুঝছো? মানে একেবারে সমানুপাতিক ভাবে এখানে তিনটার জায়গা ছয়টা বের হবে, এরকম। এইভাবে যদি চার্জ যত বাড়াবো বলরেখা তত বেশি ঘন হবে, তত বেশি ঘনত্ব তত বেশি বেড়ে যাবে। আর এই বলরেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করে না, বলরেখাগুলো সবসময় একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর চলতে থাকে, এরা কখনো পরস্পরকে ছেদ করে না আসলে। আর এই যে নেগেটিভ চার্জ থেকে বলরেখা কিভাবে বের হয় জানো? নেগেটিভ চার্জ থাকলে বলরেখাগুলো আসলে ঢুকে এইভাবে, এই যে এইভাবে।
হ্যালো। হ্যাঁ, আবার আবার কি হয়েছিল? আবার কি হয়েছিল? আহ, আচ্ছা, এই পাশে এই সাইডে দেখো, এই যে পজিটিভ থেকে বলরেখা সবসময় বাইরের দিকে বের হয়, আর বলরেখার যে সংখ্যা সেটা সবসময় চার্জের মানের সমানুপাতিক হয়। চার্জের মান যত বেশি হয় বলরেখার সংখ্যা তত বেশি হয়। বুঝছো? আর নেগেটিভ চার্জ থেকে বলরেখা বের হয় না, নেগেটিভ চার্জের ভিতরের দিকে বলরেখা ঢুকে এইভাবে, এই যে এইভাবে ঢুকে। হ্যাঁ, এই যে এটাও তো নিশ্চয়ই জানো। আর ওই যে 9-10 অনেকগুলো এইভাবে চিত্র দেখছো না, এই যে পজিটিভ এটা নেগেটিভ, এরকম হলে কি হয়, পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে এইভাবে ঢুকে, এই যে এইভাবে। মনে পড়ে? আহ, তারপরে এইগুলা এইভাবে দেখাই দিত। এই যে এরকম কিছুটা, কিছুটা এরকম। যাই হোক, ওই বলরেখা সম্পর্কে আসলে এই আইডিয়াটাই যথেষ্ট। বলরেখা দিয়ে তোমার অঙ্ক করতে বলবে না। হুম। তোমার অঙ্ক করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমার ওই যে প্রাবল্যের সূত্র জানা লাগবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর একটা আছে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র। এই দুইটার পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র দিয়ে কি বোঝায় আসলে? হ্যাঁ, একটা চার্জের প্রভাব যে জায়গাটা পর্যন্ত বিস্তৃত থাকে। এই যে একটা পজিটিভ চার্জ আমি রাখছি, এর চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে, এরকম একটা অঞ্চল জুড়ে এই চার্জের একটা প্রভাব বিস্তার থাকে, মানে একটা প্রভাব বজায় থাকে। এর বাইরে আর এই চার্জের কোনো প্রভাব থাকে না। এই প্রভাব বলতে কি বোঝায়, যে এই রিজিয়নের ভিতরে অন্য কোনো চার্জ আনলে, ধরো একটা পজিটিভ চার্জ আমি আনলাম, তখন এই পজিটিভ চার্জকে ও এইদিকে বিকর্ষণ করবে, সরাই দেওয়ার চেষ্টা করবে। একটা নেগেটিভ চার্জ আনলে এইদিকে আকর্ষণ করবে, নিজের দিকে আনার চেষ্টা করবে। আমি ধরে নিছি এই চার্জটা এখানে ফিক্সড একেবারে। আর এই চার্জকে বলা হয় টেস্ট চার্জ। হ্যাঁ, এই যে টেস্ট চার্জ। আর এই চার্জের পরিমাণ সাধারণত সবসময় 1 কুলম্ব হয়। এইভাবে ধরেই এটা করা হয়। তো এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটার এটাকে এটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা দিয়ে বোঝায় যে কোনো, ধরো যে তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক +1 কুলম্ব চার্জের উপরে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, একক ধনাত্মক আধানে ক্রিয়াশীল বল। হ্যাঁ, এইটা হচ্ছে আমার কি প্রাবল্য। একক ধনাত্মক আধানে ক্রিয়াশীল বল, এইটা হচ্ছে তোমার +1 কুলম্ব। +1 কুলম্বে ক্রিয়াশীল বল। হ্যাঁ, এই +1 কুলম্বকেই বলা হয় তোমার টেস্ট চার্জ। আর তড়িৎ প্রাবল্যকে দ্বারা প্রকাশ করা হয়। দিয়ে অ্যাকচুয়ালি বুঝে ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, এই সমান সমান হচ্ছে F/Q। এই যে সমান সমান হচ্ছে F/Q। আচ্ছা, তাহলে এবার সমান সমান এফ সমান সমান কি জানতাম বলতো? এফ সমান সমান জানতাম কিউ। আচ্ছা, এইভাবে কিউ না লিখি, এই যে এইভাবে লিখি, বড় কিউ একটা ছোট কিউ একটা, সি বড় কিউ ছোট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর নিচে হচ্ছে একটা কিউ, নিচে হচ্ছে একটা কিউ। তাহলে দেখো এই কিউ আর এই কিউ কাটা যায়। হ্যাঁ, এখান থেকে দেখবা এর যে ইকুয়েশন আসে সেটা হচ্ছে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যাঁ, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়, ধরো যে তোমার এখানে একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ আছে, এই যে 1 কুলম্ব চার্জ আছে। তো সবসময় প্রাবল্য বের করার জন্য এই 1 কুলম্ব চার্জ থাকাই লাগবে। বুঝছো?
তো এই চার্জ থেকে ধরো যে একটা নির্দিষ্ট দূরত্ব, এই যে এতটুকু দূরত্ব, ধরো যে এই দূরত্বটা হচ্ছে আর, এই দূরত্বে এই বিন্দুতে তুমি হচ্ছে প্রাবল্য নির্ণয় করতে চাও, বুঝছো? এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে চাও। তো এটা পজিটিভ ওয়ান যদি না থাকে, এটাকে যে কোনো একটা কিউ চার্জ ধরে নাও, পজিটিভ ওয়ান ধরার দরকার নেই। ধরো যে এটা একটা কিউ চার্জ। অ্যাকচুয়ালি নিয়ম যেটা হচ্ছে, এটা একটা পজিটিভ কিউ চার্জ, আর যে বিন্দুতে তুমি প্রাবল্য বের করতে চাও, এই যে এই বিন্দুটা, এটাকে ধরো এ বিন্দু। এই বিন্দুতে প্রাবল্য বের করতে চাইলে সবার আগে এই বিন্দুতে পজিটিভ ওয়ান কুলম্ব চার্জ বসাই নিতে হবে। এই যে এবার তুমি এই বিন্দুতে পজিটিভ ওয়ান কুলম্ব চার্জ বসে দুই বিন্দুর মধ্যবর্তী যে তড়িৎ বলটা আছে ওইটা বের করে ফেলো। তাহলে কিউ এর উপরে যে তড়িৎ বল হবে এফ, এটা কি হবে বলো তো? এটা হবে সি, এই যে কিউ, আর একটা হচ্ছে ওয়ান। হ্যাঁ, আর একটা ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই তড়িৎ বলটাই তখন হয়ে যাবে তোমার প্রাবল্য, কারণ এক কুলম্ব চার্জের উপরে বলই হচ্ছে প্রাবল্য। বুঝছো? তাহলে বের করতে পারবা? কিছুই না, ওই জাস্ট কিউটা দেখবে প্রশ্নে বলা থাকবে, আর এর ভ্যালু বলা থাকবে, সূত্রের ভিতর বসাই দিলে হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার জেনারেল সূত্র। তো এইখানে দেখো সি এর ভ্যালু কত, একটু আগে বলছিলাম 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা, যদি মাধ্যম চেঞ্জ করো কে, আর যদি বায়ু মাধ্যম হয় তাহলে কে এর ভ্যালু ওয়ান, তাহলে কে না দিলেও কোনো সমস্যা নেই যদি বায়ু মাধ্যম হয়। ধরে নিচ্ছি বায়ু মাধ্যম কিউ বাই আর স্কোয়ার এরকম আসে। বুঝছো? আর এপসাইলন নটের ভ্যালু কি মনে আছে? এপসাইলন নটের ভ্যালু কি ছিল? 8.854 ইন্টু 10⁻²২। এটা মুখস্থ রাখবা। হ্যাঁ, এটা মুখস্থ রাখবা। আচ্ছা, এটা তো, এই যে এটা গেল বিন্দু চার্জের জন্য। এই দুইটাই সবই বিন্দু চার্জের জন্য, হ্যাঁ। আর বিস্তৃত চার্জের জন্য কি করব? দেখো, বিস্তৃত চার্জের জন্য আমাদের একটা সূত্র আছে, গস ল নামে একটা ল আছে। এটাকে বলা হয় গাউসের সূত্র। দেখছো? হ্যাঁ। তো এই ধরো যে একটা চার্জ কিউ, এই ধরো যে একটা চার্জ কিউ, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, ধরো যে এটা আর, আমি এই দূরত্বের এইখানে হচ্ছে আমি কি নির্ণয় করতে চাই, তড়িৎ প্রাবল্য ই নির্ণয় করতে চাই, তাহলে এইখানে ইটা কি হবে বলো তো? ইটা হবে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা তো বিন্দু চার্জের জন্য, এটা পয়েন্ট চার্জ, হ্যাঁ। কিন্তু এবারে পয়েন্ট চার্জকে, এবার ধরো যে আমি একটা গোলক চিন্তা করলাম, এই যে এরকম একটা গোলক চিন্তা করলাম, এই গোলকের জন্য, এই গোলকের হচ্ছে তোমার পৃষ্ঠে হচ্ছে চার্জ এইভাবে সুষমভাবে পৃষ্ঠে চার্জ বণ্টিত আছে, এই জন্য বলা হয় ডিস্ট্রিবিউটেড চার্জ, বিস্তৃত চার্জ। এই গোলকের জন্য এর কেন্দ্র থেকে তিনটা দূরত্ব হতে পারে, একটা হতে পারে এর ব্যাসার্ধ থেকে বেশি দূরত্ব, হ্যাঁ। আর একটা হতে পারে এর ব্যাসার্ধের সমান দূরত্ব, আর একটা হতে পারে একেবারে ব্যাসার্ধের চেয়েও কম দূরত্ব গোলকের ভিতরে, একটা গোলকের বাইরে, একটা এই গোলকের পৃষ্ঠে, একটা একেবারে গোলকের ভিতরে। এখন তুমি ওই আগের সূত্র আর এখানে খাটাইতে পারবে না। হ্যাঁ, বিস্তৃত চার্জ এটা হচ্ছে তোমার বিস্তৃত চার্জ এই গোলকের জন্য। এই আগের সূত্র আর এখানে খাটবে না, এখানে হচ্ছে তোমার নতুন সূত্র খাটাইতে হবে। তো এই গস ল যেটা বলে যে বিস্তৃত চার্জের ইয়া বের করার জন্য, গস ল আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে তোমার তড়িৎ প্রাবল্য বের করার সূত্র দেয়। সেটা অ্যাকচুয়ালি এরকম, দেখো এই যে এইভাবে ইন্টিগ্রেশনটা লিখে এরকম দিয়ে, এই যে মাঝখানে একটা এরকম গোল দিতে হয়, এটাকে বলে সারফেস ইন্টিগ্রেশন। ই ডট ডিএস সমান সমান ইউ ডিভাইডেড বাই এপসাইলন কিউ ইনক্লোজড, কিউ ইনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন। আচ্ছা, তো এটা দিয়ে কোনটা দিয়ে কি বোঝায়? দেখো, এই ডিএস দিয়ে কি বোঝায়? এই ডিএস দিয়ে বোঝায় হচ্ছে তোমার খুবই ক্ষুদ্র ক্ষেত্রফল, ক্ষুদ্র এরিয়া, হ্যাঁ, ক্ষুদ্র এরিয়া।
ক্ষুদ্র এরিয়া, মানে ক্ষুদ্র সারফেস এরিয়া অ্যাকচুয়ালি, এই জন্য এস দিয়ে লিখে, খুবই ক্ষুদ্র সারফেস এরিয়া। আর এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন বোঝায় এটাকে। আর কিউ ইনক্লোজড বলতে বোঝায় যে ওই যে যে ক্ষুদ্র এরিয়াটার কথা চিন্তা করতেছে, এই যে ধরো যে এই ক্ষুদ্র এরিয়া, ধরো যে এরকম, হ্যাঁ, এই ক্ষুদ্র এরিয়ার ভিতরে আসলে কতটুকু চার্জ আছে, যেরকম এই গোলকের ভিতরে, এই যে এই গোলকের ভিতরে এই যে এতটুকু পরিমাণ অংশের ভিতরে যে এত সবগুলো চার্জ আছে না, এই চার্জের ধরো একটা পরিমাণ আছে, ধরো যে 20 কুলম্ব এরকম, হ্যাঁ। তো এই চার্জের পরিমাণ ইনক্লোজড বলতে এই চার্জকে বোঝাচ্ছি, হ্যাঁ। কিউ ইনক্লোজড বলতে বোঝাচ্ছি যে ওই এরিয়া দ্বারা আবদ্ধ চার্জ। ওকে। আচ্ছা, আর এপসাইলন তো জানো, এপসাইলনটা কি? এপসাইলন হচ্ছে তোমার ওই মাধ্যমে ভেদনযোগ্যতা। এটাকে এপসাইলন নট কে দিয়ে লেখা যায়, কে এর ভ্যালু যাই হোক, এপসাইলন নটের ভ্যালু হচ্ছে জানো 8.854 ইন্টু 10⁻12, আর কে এর ভ্যালু যদি বায়ু মাধ্যম হয় 1, পানি মাধ্যম হলে 80 বা 81, অন্য মাধ্যম হলে বলে দেওয়া থাকবে, হ্যাঁ। আর ইটা যেখানে, এই যে ইটাই হচ্ছে তোমার প্রাবল্য, এটাই আসলে আমি বের করতে চাচ্ছি, এটাই হচ্ছে প্রাবল্য, বুঝছো? তো এখানে অনেক বেশ কিছু ডেরিভেশন আছে, হ্যাঁ, ডেরিভেশন করে আসলে তেমন কোনো লাভ হয় না, তাও যদি ডেরিভেশন চাও দেখাইতে পারি। হাউএভার সমস্যা নেই। তোমার যেটা জানা লাগবে আসলে সেটা হচ্ছে যেরকম বেশ কিছু ক্ষেত্র আছে তোমার, এই প্রাবল্য বের করার বেশ কিছু ক্ষেত্র আছে, বেশ কয়েকটা তোমার মুখস্থ থাকা লাগবে, এগুলো পরীক্ষায় আসে, বোর্ডেও অনেক আসে। যেমন লিখে নাও ভালো মতন, ফাঁপাগুলো সবার আগে, এই ফাঁপা গুলো একদম ভালো মতন একদম মুখস্থ করবে। ফাঁপা গোলকের জন্য প্রাবল্য বের করতেছি, হ্যাঁ, প্রাবল্য। তো এই যে ফাঁপা গোলকটা এরকম হয়, আর চিন্তা করো গোলকের ভিতরে হচ্ছে ফাঁকা, যেমন একটা ফুটবলের কথা চিন্তা করো, ফুটবলের ভিতরে ফাঁকা না? আবার আবার একটা লোহার গোলকের কথা চিন্তা করো, একটা লোহার গোলক, ওর ভিতরে কি ফাঁপা? ওটা কিন্তু একটা নিরেট গোলক। তো এই ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হয়, আহ, অবশ্যই এটা অপরিবাহী হবে, হ্যাঁ। তো এই ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হয় যে এই চার্জ সব সময় হচ্ছে তোমার পৃষ্ঠে চলে যায়, মানে একেবারে উপর পৃষ্ঠে। ভিতরে তো ফাঁপা, ভিতরে তো এমনিও থাকতে পারবে না, সবসময় উপরের পৃষ্ঠে চার্জ বিদ্যমান থাকে এইভাবে, হ্যাঁ। তো এটার বেশ কিছু সূত্র আছে, যেমন এটার কেন্দ্র যদি, হ্যাঁ, বলো। কিসে কিসে? এয়ার মানে বুঝি নাই, ওয়্যার, তার, চুল চুল, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপর? হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম। আহ, ওরকম না আসলে, হয় কি ওটা হচ্ছে তোমার ক্ষণস্থায়ী একটা চার্জ ওর ভিতরে জমা হয়, তখন হচ্ছে ওই যে দেখছো না, ওটা ওটা হওয়ার কারণ হচ্ছে, ওটা হওয়ার কারণ হচ্ছে তোমার চুল হচ্ছে এমন এক ধরনের উপাদান, ওই যে সিল্কের কখনো কখনো উপাদান দেখছো না, যেগুলা থেকে চার্জ সহজে বের হয়ে আসে ঘষা দিলেই, সিল্ক থেকে চার্জ সহজে বের হয়, তোমার চুলও এরকম একটা উপাদান, তোমার চুল থেকে ঘষা দিলেই সহজেই ধরো যে পজিটিভ চার্জ বের হয়ে আসে, হ্যাঁ। তো তুমি যেটা দিয়ে ঘষতেছো ওইটাই তো, ওইটা তো নিউট্রাল, সব বস্তুই তো নিউট্রাল, ধরো যে এই একটা, ধরো যে কিছু একটা জিনিস এটা দিয়ে ঘষতেছো, এটা তো নিউট্রাল জিনিস, এর ভিতর সমান পরিমাণ পজিটিভ সমান পরিমাণ নেগেটিভ আছে, স্বাভাবিক। এখন তুমি যখন চুল দিয়ে ঘষতেছো তোমার চুল থেকে পজিটিভ চার্জ এটার ভিতর চলে আসে,
এটা পজিটিভ হয়ে যায় তখন। যখন পজিটিভ চার্জ চলে আসে, সমান পজিটিভ সমান নেগেটিভ আগেই ছিল, এখন ওইগুলা তো নিউট্রাল, ওইগুলো পরস্পরকে নিউট্রাল করে দেয়, যখন এক্সট্রা পজিটিভ চলে আসে তখন এটা আসলে পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, আর পজিটিভ হওয়ার কারণে এটার ভিতরে একটা চার্জের সৃষ্টি হয়, বুঝছো? তো হয় কি, যে এরকম যখন ধরো যে কিছু একটা জিনিস, এটার ভিতরে যখন পজিটিভ চলে আসে, ধরো যে এটা পুরোটা পজিটিভ, হ্যাঁ, প্রথমে নিউট্রাল ছিল, ঘষার কারণে এটার ভিতরে তোমার পজিটিভ চলে আসছে, এরপর তুমি কোনো কিছু যখন সংস্পর্শে নিয়ে আসো, ধরো যে যে কোনো কিছু সংস্পর্শে নিয়ে আসলে, ধরো যে একটা কাগজের টুকরো, এই নেগেটিভ হবে কেন? এই নেগেটিভ চার্জ কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে? পজিটিভ চার্জই শুধুমাত্র যাইতে পারে। হ্যাঁ, তো ধরো যে একটা কাগজের টুকরা নিয়ে আসলা, হ্যাঁ, কাগজের টুকরা যখন এটা খুব কাছে চলে আসে না, তখন এটা তো পুরো পজিটিভ, তাই না? এই পজিটিভ কাকে আকর্ষণ করে? নেগেটিভকে। তাই এই জন্য এই নেগেটিভ গুলো এক সাইডে চলে আসে, এক সাইডে চলে আসে এইভাবে। হ্যাঁ, আর পজিটিভ গুলো অন্য সাইডে চলে যায়, এই যে এইভাবে। এটাকে বলে ইন্ডাকশন, ইন্ডাকশন, বুঝছো? ইন্ডাকশন। তো এই নেগেটিভ চার্জগুলো যখন এক সাইডে চলে যায়, তখন এর ভিতরে একটা ক্ষণস্থায়ী একটা চার্জের সৃষ্টি হয়। অ্যাকচুয়ালি এটা নিউট্রালি আছে, এর ভিতরে দেখো এটার এই জিনিসটা, এটার ভিতরে সমান পজিটিভ সমান নেগেটিভই আছে, হ্যাঁ, কিন্তু চার্জগুলা পরস্পর মানে একটা দিকে বন্টিত হয়েছে, যেমন নেগেটিভগুলো একদিকে চলে আসছে, পজিটিভগুলো আরেকদিকে চলে আসার কারণে এই যে যে সাইডটা, এই সাইডটা একটা নেগেটিভ চার্জ হিসেবে কাজ করবে, এই সাইডটা পজিটিভ চার্জ হিসেবে কাজ করবে। হ্যাঁ, আর এটা হয়েছে কিন্তু এটার প্রভাবেই, বুঝছো? এটার প্রভাবে হওয়ার কারণে একদম ছোট্ট কয়েক সেকেন্ডের জন্য এরকম হয়, কয়েক সেকেন্ডের জন্য হওয়ার কারণে যখনই নেগেটিভ গুলো এক পাশে চলে আসে, আর এই পাশে তো তোমার পজিটিভ আছেই, তখন এরা পরস্পরকে আকর্ষণ করে। হ্যাঁ, তখন দেখা যায় কাগজের টুকরাগুলো ধূপ করে সাথে লেগে যায়, বুঝছো? যেরকম ওই যে চুলে ঘষে, অনেক সময় কলম চুলে ঘষে কাগজের টুকরা লাগায় না, দেখছো না? এরকম হয়, বিষয়টা আসলে এরকম হয়, যখন চুলে ঘষো, চুল এমন একটা উপাদান, ওখান থেকে চার চলে আসে। চার চলে আসার কারণে প্রথমে তুমি ধরো চিরুনি দিয়ে ঘষলা, তোমার চিরুনি, এই যে ধরো যে এটা চিরুনি ধরে নিলাম, হ্যাঁ, এর ভিতরে প্রথমে পজিটিভ চার্জ চলে আসে এইভাবে। তারপরে তুমি এখানে ধরো কাগজের টুকরা আনলা, সেই কাগজের টুকরাকে ও হচ্ছে চার্জের ইন্ডাকশন ঘটায়, এখানে নেগেটিভ গুলো আনে, এই যে আবেশ বলে এটাকে, আবেশ, হ্যাঁ, বাংলায়। তো এই আবেশ ঘটায় নেগেটিভ গুলাকে এক সাইডে নিয়ে আসে, আর এটা খুবই ছোট, কয়েক সেকেন্ডের জন্য। যখনই একবার আবেশ ঘটে, সাথে সাথে এটার সাথে এটা লেগে যায়, বুঝছো? দেখো পজিটিভ নেগেটিভ আকর্ষণ করবে, এই যে পজিটিভ, এই যে এটা নেগেটিভ, দেখছো? আর এই কাগজের টুকরার যে পজিটিভ সাইড, এটা এই সাইডে থাকে, বিপরীত সাইডে। এই দুটা পরস্পরকে বিকর্ষণ করে, এই পজিটিভ আর এই পজিটিভ, বুঝছো? চিরুনির পজিটিভ আর কাগজের পজিটিভ বিকর্ষণ করে কাগজের পজিটিভকে উল্টা দিকে দিয়ে দেয়। তো এই ইন্ডাকশন সম্পর্কে আলোচনা তোমাদের বইতে নেই আসলে, তবে জানা উচিত। 9-10 মেবি ছিল। হ্যাঁ, ইন্ডাকশন, এই দেখবে বিদেশি বইগুলোতে কিন্তু ইন্ডাকশন নিয়ে একটা অধ্যায়ই আছে পুরা। হ্যাঁ, অনেক কিছু আছে ওখানে ইন্ডাকশন নিয়ে। এরকম অনেক উপাদানও আছে যেগুলো থেকে চার সহজ চলে আসে। আমাদের, হ্যাঁ, আমাদের আমাদের এই ইলেকট্রোস্ট্যাটিক নিয়ে আলাদা কোর্সই আছে একটা। এই কোর্সের ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক, তারপর কারেন্ট, ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম পুরাটা আছে, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। না না না, ইচ্ছা মতো নেওয়া যায় না, আমাদের ফিক্সড। আর আমাদেরও যে একটা বই পড়ায় যে এপপি, ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, তুমি চাইলে এই বইটা যদি অনেক বেশি উৎসাহী হও, যদি অনেক বেশি জানার ইচ্ছে থাকে, তাহলে এই বই পড়তে পারো, এই বই অনেক কিছু আছে জানার মতো, আর খুব সহজভাবে লেখা, বইটা ইংলিশে। আর আরেকটা বই যদি আমি সাজেস্ট করি, তাহলে ওই যে তোমার ইন্ডিয়ান, তোমার এসি ভার্মার বই, এই বইগুলো হচ্ছে ভালো এই জিনিসগুলোর জন্য, যদি অনেক বেশি উৎসাহী থাকে, অনেক বেশি। হ্যাঁ, যদি অনেক বেশি ভালো লাগে, হ্যাঁ, পড়তে হবে। হ্যাঁ। হুম। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে হবে। হুম। পঞ্চম অধ্যায় থেকে? হ্যাঁ।
আচ্ছা, বুঝতে পারছি। আর সিকিউ? তো 4টা লিখছো? একটা ফিফথ চ্যাপ্টার তো পড়া ছিল না। অর্ধেক ছিল, না প্রথম অর্ধেক ছিল, কি ছিল, অ্যালগরিদম পর্যন্ত ছিল। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি বুঝছি। এই এন মাইনাস, আচ্ছা বুঝছি। এই দেখো, তাহলে এই টপিকে আসো। কথা হচ্ছে যে এই যে ফাঁপা গোলকের ক্ষেত্রে যে সূত্রগুলো তোমার জানা লাগবে, সূত্রগুলো দেখো একদম ডিরেক্টলি এইভাবে মনে রাখবা। আহ, এই যে এইখানে প্রথমে হচ্ছে এর যে ব্যাসার্ধ সেটাকে হচ্ছে আর ধরো, এই যে বড় আর। তো ব্যাসার্ধ যদি বড় আর হয়, প্রথম হচ্ছে এই আর ইজ গ্রেটার দেন আর, তার মানে বাইরের কথা চিন্তা করতেছি আমি। এইখানে কোথাও একটা, হ্যাঁ, এটা হচ্ছে আর। এইখানে কোথাও একটা আমি তড়িৎ প্রাবল্য ই বের করতে চাই। তাহলে ই, ই আর ইজ গ্রেটার দেন আর, এটার যে ভ্যালু হবে সেটা হচ্ছে মনে রাখবা, এই যে যে এর উপরে যে বন্টিত চার্জ আছে সেই পুরো সম্পূর্ণ চার্জটা হচ্ছে কিউ। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু হবে সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে ওয়ান বাই, সি কে 1/4 এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার এভাবেও লিখে, একদম সাধারণ সূত্রের মতোই। হ্যাঁ, এরপরে পৃষ্ঠে, পৃষ্ঠে হচ্ছে কিউ আর সমান সমান আর, এই যে এইখানে আর আর এই আর সমান, ঠিক আছে। এই যে এইখানে কোথাও একটা চিন্তা করো, এই যে এইখানে, এটা এইখানে, আর একটা বিন্দু হচ্ছে ভিতরে এইখানে। আচ্ছা, তো আর সমান সমান আর হলে কি সূত্রটা পড়বে, সি কিউ ডিভাইডেড বাই বড় আর স্কোয়ার, মানে ওই ব্যাসার্ধটা। হ্যাঁ, আর এইখানে দেখো এই আরটা ছোট আর, এটা হচ্ছে তোমার এই যে এই কেন্দ্র থেকে টোটাল দূরত্ব যেটা। হ্যাঁ, এই ক্ষেত্রেও সেম, কেন্দ্র থেকে টোটাল দূরত্ব, আর ওই টোটাল দূরত্বটা এখানে ব্যাসার্ধ। তো সি এর ভ্যালু হচ্ছে তোমার 1/4 এটা কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এরপরে এরপরে আর লেস দেন আর, এটা হচ্ছে তোমার ই সমান সমান, এটা এইভাবে লিখি আমি, আর লেস দেন আর সমান সমান, এটা হচ্ছে শূন্য। ঠিক আছে, মনে রাখবা, মুখস্থ রাখবা, চাইলে আমি লজিকও দিতে পারি এটা কেন শূন্য হয়। হ্যাঁ, এই যে চারপাশে তো পজিটিভ, চারপাশে চার্জ একদম সমানভাবে আছে, তুমি যদি ভিতরের যে কোনো বিন্দুর কথা চিন্তা করো, ওই বিন্দুটা আসলে দুই পাশের সাপেক্ষে সিমেট্রিক, যেহেতু এটা গোল। হ্যাঁ, চিন্তা করো, ধরো যে আমি এই বিন্দুর কথা চিন্তা করলাম, এই বিন্দু, হ্যাঁ, এই একটা বিন্দুর কথা চিন্তা করলাম, এবার তুমি এই গোলকটাকে দুই ভাগে ভাগ করে ফেলো এই বিন্দুর সাপেক্ষে। এবার এই সাইডে দেখো এতটুকু চার্জ আছে, এই যে এতটুকু, এতটুকু পরিমাণ চার্জ আছে, আর এই সাইডে এতটুকু পরিমাণ চার্জ আছে, তাই না? তাহলে এই চার্জগুলোর জন্য এই বিন্দুতে তোমার হচ্ছে বল, বল প্রয়োগ হবে, ভিতরে বল প্রয়োগ করবে। তো এই চার্জের জন্য দেখো এই চার্জ থেকে দূরত্ব একটু বেশি, আবার এদিকে চার্জও একটু বেশি, কারণ আমরা কি জানতাম, সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো দূরত্ব বাড়লে কি হয় বলো তো, এই যে এটা হচ্ছে এফ বা ই, দূরত্ব বাড়লে কি হয়, প্রাবল্য কমবে কমবে, আবার চার্জ বেশি থাকার কারণে প্রাবল্য বাড়বে, তাই তো, চার্জ বাড়লে বাড়বে। তো এই এই পাশে দেখো চার্জও বেশি আবার দূরত্বও বেশি, এটার কারণে কমে যাচ্ছে, আবার ওটা আবার বাড়ায় দিচ্ছে, তার মানে এটা একটা ব্যালেন্স করতেছে। আবার এই পাশে দেখো চার্জও কম, চার্জ কম থাকার কি কারণে কমবে, আবার দূরত্ব কম, দূরত্ব কম হলে কি বাড়বে, তাই না? তাই তো, এই কারণে হচ্ছে ব্যালেন্স করে দেয় দুইটা। তো এই পাশে দেখা যায় যে নেট চার্জ এইভাবে আসে, দেখো এইদিকে একটা বল থাকে, এইদিকে একটা থাকে, এইদিকে একটা থাকে, এইভাবে। হ্যাঁ, এইভাবে অনেকগুলা থাকে। তো নেট চার্জ ধরো যে এইটা, এটা হচ্ছে নেট, ই নেট, এই সাইডে। আবার এই সাইডে করলেও দেখা যায় যে এই পাশে যে ই নেটটা, সেটা ওইটা সমানই হয়। এইভাবে অনেকগুলো চার্জ, তা এই চার্জ, এই যে তীর চিহ্নগুলো দেখাচ্ছে প্রত্যেকটা চার্জের জন্য আর কি। এই সাইডে যে ই নেট, ওই দুটা সমান হয়ে যায়, এইটা আর এটা সমান হয়ে যায়, দুটাকে ওই যে ভেক্টরের লব্ধি আর কি, এইভাবে এইভাবে। এই যে এরকম একটা ভেক্টর, এরকম একটা ভেক্টর থাকলে এইভাবে লব্ধি করো না মাঝখানে। হ্যাঁ, ওরকম আর কি, ওই এরকম অনেকগুলো ভেক্টর আছে, এরকম এরকম সবগুলা লব্ধি করে একটা বড় একটা ভেক্টর পাওয়া যায় এইভাবে। হ্যাঁ, সেটা নেট ভেক্টর। আবার এই সাইডে ওরকম একটা বড় পাওয়া যায়, এই দুইটা সমান হয়ে যায়, দুইটা কাটাকাটি হয়ে যায়, বুঝছো? তো দুই পাশে অ্যাকচুয়ালি সমান থাকে।
যে কোনো বিন্দু সাপেক্ষে আসলে এইভাবে সিমেট্রি হয়ে যায়। ধরো যে মাঝখানের একেবারে কেন্দ্রের বিন্দুর কথা চিন্তা করলে তো ওটা বোঝাই যায় যে দুই পাশে চার সমান চার্জ প্রয়োগ করবে, দুই পাশে কাটাকাটি করে দিবে। আর যে কোনো একদিকে নিয়ে গেলে ওই যে দূরত্ব একদিকে কমে যায়, দূরত্ব আরেকদিকে বেড়ে যায়, চার্জ একদিকে কমে যায়, বেড়ে যায়, এইভাবে ব্যালেন্স হয়ে যায়, বুঝছো? এই একটু চিন্তা করলে বুঝবা। হুম। এই, আচ্ছা, এই ফাঁপা গোলকের পর হচ্ছে নিরেট গোলক, হ্যাঁ। দেখো, এই যে নিরেট গোলক, নিরেট গোলকের ক্ষেত্রে কি হয়, কি হলো এটা, গোলও করতে পারি না। এটা একটা নিরেট গোলক ধরো, হ্যাঁ। এই যে এইভাবে বুঝাইলাম। তো এই যে এটার ক্ষেত্রেও তিনটা বিন্দু আছে, একটা হচ্ছে বাইরের বিন্দু, হ্যাঁ, একটা হচ্ছে এই যে পৃষ্ঠের বিন্দু আর একটা হচ্ছে ভিতরে এখানে। তো এটার ব্যাসার্ধকে ধরো আর দিয়ে চিন্তা করলাম। তো এটার ক্ষেত্রে যে তিনটা সূত্র আছে, একটা হচ্ছে তোমার আর গ্রেটার দেন আর বাইরের একটা বিন্দু, সেই বাইরের বিন্দুতে যে ই হবে। আচ্ছা, তুমি কি তোমার কি আবার বের করে দিছে? না, না। আচ্ছা, এই বাইরের বিন্দুর ক্ষেত্রে আর একেবারে সেম আগের মতোই, সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, হ্যাঁ। আর এই যে কেন্দ্রের বিন্দুর ক্ষেত্রে ই আর ইকুয়াল টু আর, এটার ক্ষেত্রেও সেম, সি কিউ বাই আর স্কোয়ার। আর এই যে এটা যে চার্জ আছে সেটা হচ্ছে কি, ওই চার্জ সব জায়গায় আছে এখানে, হ্যাঁ। যেহেতু নিরেট না, সব জায়গায় আছে। ফাঁপা গোলকের ক্ষেত্রে কি সময় শুধু তোমার চার্জ থাকার জন্য পৃষ্ঠটাই আছে, হ্যাঁ। আর এখানে সব জায়গায় আছে। আর এখানে আর ইকুয়াল টু আর বলে সি কিউ বাই আর স্কোয়ার, এখানে চেঞ্জটা আসে শুধুমাত্র এইখানে, যখন আর লেস দেন আর হয়, এইখানে চেঞ্জটা আসে। হুম। তো এইখানে যে সূত্রটা আসে এটা হচ্ছে সি কিউ আর ছোট আর, মানে এই যে যে দূরত্ব, এই যে এই দূরত্বটা হচ্ছে ছোট আর, সি কিউ আর ডিভাইডেড বাই আর কিউ, এরকম একটা সূত্র। মনে থাকবে? এই ছোট, বড় আরটা কি ব্যাসার্ধ, ছোট আরটা কি কেন্দ্র থেকে দূরত্ব, যে দূরত্ব তুমি নির্ণয় করতে চাচ্ছ নিরেট গোলকের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য। কোনটা? এই কোনটা কোনটা? আচ্ছা, এরপরে বিভব। এই তুমি হচ্ছে ওই যে বিভবের চ্যাপ্টার পড়ছিলা, ওই কি বলে, ওই গ্র্যাভিটি গ্র্যাভিটি চ্যাপ্টার পড়ছিলা? ওইখানে গ্র্যাভিটি মানে ওই যে ফার্স্ট পেপার একটা চ্যাপ্টার আছে না, মহাকর্ষ বিকর্ষ। হ্যাঁ, হ্যাঁ। তো ওই চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটা অনেকটা ওই চ্যাপ্টারের মতোই, হ্যাঁ। তাই বেসিক আসলে অত বেশি লাগেও না, ম্যাথ করতে পারলেই হয়েছে। আচ্ছা, বিভব কি? বিভবের যে সংখ্যাটা সেটা হচ্ছে, দেখো, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে পজিটিভ 1 কুলম্ব চার্জকে অসীম থেকে আনতে বাহ্যিক এজেন্ট কর্তৃকৃত কাজ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিভব, হ্যাঁ। আর বিভব, বিভবকে ভি কে এইভাবে ডিফাইন করা হয়, ভি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এই যে কিউ এর ভ্যালু যদি 1 কুলম্ব করে দাও, এটা যদি 1 কুলম্ব করে দাও, তাহলে এই 1 কুলম্বকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ ডাব্লিউ, যে পরিমাণ কাজ, সেটাই হচ্ছে আমার বিভব ভি। ঠিক আছে? হ্যাঁ, তো এইভাবে আসলে সংজ্ঞাটা দেওয়া হয়।
তো কথা হচ্ছে যে তোমার কোনো একটা চার্জ, ধরো যে এখানে একটা পজিটিভ কোনো একটা চার্জ আছে, এর চারপাশে তো এই যে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তো এর একটা প্রভাব আছে, তাই না? এরকম একটা অঞ্চল জুড়ে প্রভাব আছে। তো এই অঞ্চলের বাইরে, এই যে অঞ্চল আছে, এই অঞ্চলের ভিতরে এটা হচ্ছে তোমার ফাইনাইট ডিস্টেন্স, মানে সসীম দূরত্ব। এই অঞ্চলের বাইরে যখন চলে যাব তখন হচ্ছে দূরত্বটা অসীম। ধরো যে এই একটা দূরত্বের কথা চিন্তা করো, এটা একটা অসীম দূরত্ব। যেরকম পৃথিবী অনেক বড় না, পৃথিবীর ভরও অনেক বেশি, পৃথিবীর একটা নির্দিষ্ট মহাকর্ষ ক্ষেত্র আছে। তো ওই মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যখন চলে যায় তখন ওই দূরত্বকে অসীম দূরত্ব ধরা হয় আসলে। হ্যাঁ, মানে স্পেসে যখন চলে যায় একেবারে, ওইটাকে অসীম দূরত্ব ধরা হয়। তেমনি কোনো চার্চের ক্ষেত্রেও ওই চার্চের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে ওর যে প্রভাব বেষ্টিত থাকে, ওইটাই তো হচ্ছে তোমার ওই যে তড়িৎ ক্ষেত্র। ওই ক্ষেত্রের বাইরে হচ্ছে কোনো দূরত্বকে অসীম দূরত্ব ধরা হয়। তো এই অসীম দূরত্ব থেকে কোনো একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে আনতেছি, এইখানে কোথাও একটা আনতেছি। হ্যাঁ, এইখানে কোথাও একটা আনতে যে কৃত কাজটা হচ্ছে সেটাই হচ্ছে আমার তড়িৎ বিভব আকারে জমা হয়ে ভিতরে। বিভবটা আসলে সবসময় হচ্ছে তোমার ওই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কৃত কাজকে বোঝায়। ধরো যে এই যে তুমি করছো না যে এই যে কোনো একটা বস্তুকে, এটা হচ্ছে গ্রাউন্ড, কোনো একটা বস্তুকে গ্রাউন্ড থেকে এই যে ওই উপরে যখন নিয়ে যাও এত উপরে, তখন এর ভিতরে একটা বিভব শক্তি জমা হয়। সেই বিভব শক্তিটা হচ্ছে mgh। হ্যাঁ, যদি এইচ পরিমাণ উচ্চতায় নিয়ে যাও, আসলে কি হচ্ছে, এই বস্তুটাকে পৃথিবী আসলে নিচের দিকে টানতেছে, নিচের দিকে এমজি বলে টানতেছে, কিন্তু তুমি ওই এমজি বলের বিরুদ্ধে। আচ্ছা, যে টানতেছে যেটা, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। এটা একটা সংরক্ষণশীল বল, কনজারভেটিভ এনার্জি, সরি, কনজারভেটিভ ফোর্স। তো এই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে তোমার কৃত কাজ করতেছে, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে গিয়ে তুমি এটার উপরে নিয়ে যাচ্ছ, তাই না? তো যখনই এই সংরক্ষণশীল বলের বিরুদ্ধে তুমি কোনো কাজ করো তখনই আসলে এর ভিতরে একটা বিভব শক্তি জমা হয়। তো এইটার ক্ষেত্রেও এই যে যে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জকে তো এটা বিকর্ষণ করবে বাইরের দিকে। তুমি করতেছো কি, বিকর্ষণ করা সত্ত্বেও তুমি উল্টা দিকে এইভাবে নিয়ে আসতেছো, তাই না? এই বিকর্ষণের বিরুদ্ধে কৃত কাজ করতেছো না। নিয়মটা তো এটাও একটা কনজারভেটিভ ফোর্স। এটা হচ্ছে তোমার কুলম্ব, কুলম্ব বলো একটা সংরক্ষণশীল বল। আর আমাদের ওই যে মনে আছে সংরক্ষণশীল অসংরক্ষণশীল বল কোনগুলো? অসংরক্ষণশীল বল কোনটা বোঝায়, যে ওই যে একটা ক্লোজড পাথ, একটা সম্পূর্ণ ক্লোজড পাথে যদি কৃতকার শূন্য হয় তাহলে সেটা কি বল হয়, সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স হয়। আবার ওই যে তোমার ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলোর ক্ষেত্রে তোমার যে এনার্জি লস হয় ওগুলো তো তোমার কনজারভেটিভ না, ওগুলো হচ্ছে তোমার কি বল, অসংরক্ষণশীল বল বলে। তো এই যে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে তুমি যে কাজটা করতেছো, এটা তো এদিকে বিকর্ষণ করতেছে, তুমি তাও এটাকে জোর করে এইদিকে নিয়ে আসতেছো, এখানে কোনো একটা বিন্দুতে। এই কারণে এই এই চার্জের ভিতরে যে চার্জকে নিয়ে আসতেছে, এই চার্জের ভিতরে একটা বিভব শক্তি জমা হবে। আর সেই বিভব শক্তির পরিমাণ হবে, এখান থেকে যে দূরত্ব, ধরো যে এটা আর, তাহলে সেই বিভব শক্তির পরিমাণ হবে ভি সমান সমান সি, ওই যে চার্জের পরিমাণ কিউ, এটা হচ্ছে কিউ চার্জ, সি কিউ ডিভাইডেড বাই আর। ঠিক আছে? এখানে অনেক কিছু আছে আসলে জানার মতো। হ্যাঁ, কিন্তু তোমার কিছু জেনে লাভ নেই, তোমার ম্যান করতে হলে হচ্ছে। তো ভি সমান সমান, আচ্ছা ডাব্লু সমান সমান কি জানো? হ্যাঁ, ডাব্লু সূত্র ওই যে গ্র্যাভিটি চ্যাপ্টার থেকেই তো তুমি হচ্ছে ডাব্লু সূত্র পড়ছো। হ্যাঁ, আচ্ছা বাদ দাও। দেখো, গ্র্যাভিটিতে ডাব্লু সমান সমান এরকম ছিল না, জি এম এম ইন্টু ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস আর, এরকম কিছু একটা। এরকমই আসে, বুঝছো? তো যখন অসীম হয়, যখন অসীম হয় তখন এই আর প্লাস আর জিরো হয়ে যায়। আর প্লাস আর ইনফিনিটি হয়, এটা ইনফিনিটিটা ওয়ান বাই ইনফিনিটি তো জিরো, তখন হচ্ছে জি এম এম বাই এরকম আসে। বুঝতে পারছো? এটা ওয়ান বাই ইনফিনিটি, এই যে এটা, এই পার্টটা ওয়ান বাই ইনফিনিটি, মানে এই পার্টটা শূন্য হয়ে যায়, তখন হচ্ছে এই পার্টটা থেকে জি এম এম বাই আর। তো এটা একদম সেম। হ্যাঁ, এটা একদম সেম। এটার ক্ষেত্রে ডাব্লু সমান সমান কি হয়, সি কিউ কিউ ইন্টু ওয়ান বাই আর মাইনাস ওয়ান বাই আর প্লাস আর, এরকম, বুঝছো? যখন অসীম হয় এটা শূন্য হয়ে যায়,
তখন ডাব্লু হয় হচ্ছে তোমার সি কিউ কিউ ডিভাইডেড বাই এ। তো এটা যদি দেখো বসাই দিই সি কিউ কিউ ডিভাইডেড বাই আর নিচে একটা কিউ, দেখো এই কিউ আর এই কিউ কাটা যায়, তখন দেখো ভি এর ভ্যালু চলে আসে সি কিউ বাই শুধুমাত্র এই একটা আর, এরকম। বুঝছো? তাই তোমার জানা লাগবে এই সূত্র, এই যে এটা, আর এটা। হ্যাঁ। আহ, এগুলো আমি আসলে জানতে, আমার আসলে ওই যে কিউরিয়াসিটি ছিল, এই কারণে আমি হচ্ছে জানতাম যে কই থেকে কিভাবে আসে, ডেরিভেশন আসলে ভালো লাগতো না এই, তাছাড়া কিছুই না। এমনিতে এগুলো কাজে লাগে না। আমি হয়েছে হঠাৎ করে সূত্র একটা আসলে কি এটা বিশ্বাস করে নিবো, এই যে এইসব বিশ্বাস করতাম না, ভাবতাম যে এটা কোথা থেকে আসলে একটু জানলে ভালো হয়, এই কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এরকম সব টাইম ফিজিক্সের ম্যাথেই দিয়ে দিছি, আর অন্য কিছু আমি পড়িই নাই সত্য কথা। কেমিস্ট্রিতেও দিছি, প্রথম দিকে তো কেমিস্ট্রি পড়তাম না, পরে লাস্টের দিকে পড়ছি কেমিস্ট্রি। এই দুটা সূত্র তোমার লাগবে, আরেকটা সূত্র এই যে ডাব্লু সূত্রটাও তুমি জেনে রাখো, এটাও লাগে অনেক সময়, সি কিউ কিউ ওয়ান বাই আর ইনিশিয়াল মাইনাস ওয়ান বাই আর ফাইনাল, এরকম। হ্যাঁ, আর ইনিশিয়াল বলতে যেখানে ছিল, আর ফাইনাল বলতে যেখানে আনছো। হ্যাঁ, এরকম। আর ইনিশিয়াল বলতে আদি দূরত্ব, আর ফাইনাল বলতে সেই দূরত্ব। আর সি কিউ কিউ এগুলো তো বোঝাই, এগুলোতে চার্জ বোঝায় আসলে। হ্যাঁ। আচ্ছা, এটা বিভব গেল, এরপর আসে বিভব শক্তি। আচ্ছা, বিভব আর বিভব শক্তির মধ্যে পার্থক্য কি? বিভব একটা প্রপার্টি, আর বিভব শক্তি হচ্ছে এক ধরনের শক্তি, এটা পরিমাপ করা যায়। বিভব হচ্ছে তোমার ভি দিয়ে প্রকাশ করা হয়, আর বিভব শক্তি যেটা, এটাকে প্রকাশ করা হয় ইউ দিয়ে। বুঝছো? এই যে ইউ, এই ইউ দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে বিভব শক্তি। তো অনেক কিছুই আসে, আছে আসলে এই দুনিয়াতে। হ্যাঁ, দেখো এরকম একটা সূত্র আছে, ডেল্টা ইউ, এই যে নেগেটিভ ডেল্টা ইউ সমান সমান ডাব্লিউ। হ্যাঁ, এরকম সূত্র কখনো পড়ছো নাকি জানি না। এই যে ডাব্লিউ টোটাল সমান সমান, এরকম একটা সূত্র পড়ছো না, ডাব্লিউ টোটাল সমান সমান কে এফ মাইনাস কে আই। হ্যাঁ। এটাকে বলা হয় যে গতিশক্তি সংরক্ষণ, ওয়ার্ক এনার্জি থিওরেম, কাজ শক্তি উপপাদ্য, পড়ছো কখনো? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ার্ক এনার্জি থিওরেমটা হচ্ছে তোমার ওই যে শেষ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, এটা সমান সমান ডাব্লিউ টোটাল। হ্যাঁ। তো ওই যে এটাকে আমি কে কে দিয়ে বোঝা হচ্ছে কাইনেটিক এনার্জি আর কি, কে এফ মাইনাস কে আই, কে ইনিশিয়াল, এটা সমান সমান ডাব্লিউ টোটাল, ডাব্লিউ টোটাল দিয়ে বোঝায় ডাব্লিউ কনজারভেটিভ প্লাস ডাব্লিউ নন কনজারভেটিভ। হ্যাঁ, প্লাস ডাব্লিউ লস, সব একসাথে চলে আসে ভিতরে। বুঝছো? তো এইখানে ডাব্লিউ লসটা হচ্ছে শূন্য, যখন এই বিভব শক্তি ডিফাইন করা হয় ওই একইভাবেই, এই যে একটা চার্জ আছে, সেই চার্জের চারপাশে একটা চার্জ আছে, সেই চার্জের চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে দরজের প্রভাব আছে। তো এই ইনফিনিটি মানে অসীম দূরত্ব থেকে আরেকটা চার্জকে তুমি এখানে নির্দিষ্ট একটা বিন্দুতে আনতে চাও, এই যে এইভাবে। হ্যাঁ, এই এখানে একটা বিন্দুতে আনতে চাও। তো এই বিন্দুতে আনতে চাইলে তোমার যে কৃত কাজ করা লাগবে, সেই কৃত কাজটা তোমার হচ্ছে ডেল্টা ইউ, সেই ডেল্টা ইউ পরিমাণ কৃত কাজই হচ্ছে তোমার ডাব্লু। আর এটা উল্টা হয় সবসময়, নেগেটিভ হয়, কারণ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বলের বিরুদ্ধে কৃত কাজ হচ্ছে এখানে। দেখো এই যে যে চার্জ আছে, ধরো এই চার্জকে আমি এখানে আঁকছি, মাঝখানের চার্জটা, আর এটা হচ্ছে এটা, হয় কি এই চার্জ আর এই চার্জের ভিতরে দুইটাই পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। তো তুমি করো কি, এইদিকে তুমি বিকর্ষণ করে তাহলে ওর যাওয়ার কথা এইদিকে, বল এইদিকে তাহলে যাওয়ার কথা এইদিকে, কিন্তু তুমি উল্টা দিকে এইভাবে টানতেছো, তার মানে বল এইদিকে কিন্তু তুমি টানতেছো এইদিকে।
বল আর সরণের যে দিক সেই দুইটা উল্টা, তাহলে কৃতকাজ নেগেটিভ হবে না? ডাব্লিউ সমান সমান নেগেটিভ ডেল্টা ইউ এই জন্য। হ্যাঁ, এই কারণে একটা নির্দিষ্ট বিন্দুতে আনার পরে এর ভিতরে যে তোমার শক্তি জমা হয় সেটা হচ্ছে তোমার ডেল্টা ইউ, আর এটা আনতে যে কৃতকাজ হয় সেটা হচ্ছে ডাব্লিউ, সেটা হচ্ছে এই তোমার ওই বিভব শক্তির পরিবর্তনের সমান। হ্যাঁ, তো এটা এখানে হচ্ছে ডাব্লিউ লস যেটা সেটা তো শূন্যই, ডাব্লিউ নন কনজারভেটিভ এটাও হচ্ছে শূন্য। হ্যাঁ, আর এই যে এই কারণে এটাকে বলা হয় ডেল্টাকে কে এফ মাইনাস কে আই সমান সমান শুধুমাত্র ডাব্লিউ কনজারভেটিভ। ঠিক আছে, তো যাই হোক এখানে ওয়ার্ক এনার্জি থিওরেম আসলে যে 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 জন্য আনা হয় সেটা আসলে বলতে গেলে অনেক কমপ্লেক্স হয়ে যায়, তুমি আসলে ওটা বুঝবা না। যদি আমি হালকা টাচ দিতে পারি, যখন আনা হয় দেখো, চিন্তা করো এটা আসলে এখানে তো তোমার কি আমরা ডিফাইন করতেছি কি বিভব শক্তি না? ভালো মতন চিন্তা করো, কিছু বোঝা লাগবে না, শুনতে থাকো শুধু। হ্যাঁ, এটা দেখো আমরা বিভব শক্তি ডিফাইন করতেছি না? বিভব শক্তি ডিফাইন করতেছি, যদি আনতে যেয়ে যদি আমি বেগ তৈরি করে ফেলি, যখন এই দেখো এই চার্জটাকে তো এইভাবে আনা হয়, বিভব শক্তির ডেফিনেশনে কি ছিল যে অসীম থেকে কোনো একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে বাহ্যিক এজেন্ট মানে আমার দ্বারা কৃত কাজ। দুই ধরনের কৃতকাজ, একটা হচ্ছে ওই যে সংরক্ষণশীল বল, মানে ওই যে যে পজিটিভ চার্জ ভিতরে আছে এটা তো এটাকে এদিকে বিকর্ষণ করবেই, ওইটা দিয়ে বোঝাচ্ছি না আমার দ্বারা কৃতকাজ, আমি আনতেছি টেনে, আমি এদিকে বল দিয়ে টেনে আনতেছি। হ্যাঁ, উল্টা দিকে বল দিয়ে আমি টেনে আনতেছি, ওইটাকে বোঝাচ্ছি। তো বাহ্যিক এজেন্ট বলতে এটা বোঝায় মানে বাইরে থেকে কেউ। তো আমার দ্বারা কৃতকাজকে এখানে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে তোমার, এটাকে আনতেছি, তো এই আনার সময় আমি তো ডিফাইন করতে চাচ্ছি বিভব শক্তি, তো শক্তি তো দুই ধরনের, একটা গতি শক্তি বিভব শক্তি। তো আমি যদি এই আনতে যেয়ে যদি বেগ তৈরি করে ফেলি ভি, তাইলে কিন্তু এটা হাফ এম ভি স্কোয়ার আকারে গতি শক্তির ভিতরে কিছু পরিমাণ শক্তি চলে যাবে, সম্পূর্ণ শক্তি বিভব শক্তি আকারে আমি ডিফাইন করতে পারবো না। বুঝতে পারছো? দেখো এই জন্য আনা হয় খুব আস্তে আস্তে, একেবারে খুব আস্তে আস্তে আনা হয়। হুম, দেখো যাতে করে বেগ তৈরি না হয়, যাতে করে ত্বরণ তৈরি না হয়, ত্বরণ যদি তৈরি হয় তাহলে বেগ তৈরি হয়ে যাবে, বুঝছো? কারণ ভি সমান সমান এটি, একটা নির্দিষ্ট সময় পরে বেগ তৈরি হয়ে যাবে। ত্বরণ শূন্য রাখার জন্য খুব আস্তে আস্তে আনা হয়। তো যখন এই আস্তে আস্তে আনা হয় তখন হচ্ছে তোমার ওই যে কে এফ মাইনাস কে আই, যেটা মানে ওই যে আদি শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, এটা শূন্য হয়। এই কারণে গতিশক্তির ভিতরে কোনো কিছু যায়ই না, এটা পুরাটাই বিভব শক্তি আকারে চলে আসে কৃত কাজটা। এই কারণে এই ডাব্লুটা পুরাটাই, ডাব্লু তো কৃত কাজ তাই না? আর কৃত কাজে কি শক্তির পরিবর্তন, এটা জানো না? ডেল্টা ই, এটা তো শিওর তাই না? কৃত কাজটাই তো গতিশক্তি প্লাস বিভব শক্তি, তাই তো? তো এইখানে এইখানে যেহেতু তোমার ওই যে গতিশক্তি তোমার আনতেছে না, কোনোভাবে ভি তৈরি হতে দিচ্ছে না, বুঝছো? কোনোভাবে ত্বরণ তৈরি হতে দিচ্ছে না, ত্বরণ তৈরি হওয়া মানে হচ্ছে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন এখানে করতেছে না, বেগ একই রাখতেছে, খুব আস্তে আস্তে আনতেছে। এই কারণে এই পুরাটাই আসলে ডেল্টা ইউ হয়ে যায়, বুঝছো? এইভাবে আসলে এটা ডিফাইন করা হয় বিভব শক্তি। আচ্ছা, তো এটা আসলে অনেক বেসিক ভিতরের কথাবার্তা। এগুলা তোমার যেটা লাগবে আসলে তুমি সেটা হচ্ছে এই যে এই সূত্রটা লাগবে, আর হচ্ছে ইউ সমান সমান হচ্ছে ভি কিউ, এই একটা সূত্র আছে এটা লাগবে। আর ভি সমান সমান কি ছিল বলো তো? সি ইউ ডিভাইডেড বাই আর, আর 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 শুধু আর একটা আর। তাহলে ইউ সমান সমান হবে কি বলতো? এই যে সি কিউ কিউ ডিভাইডেড বাই আর, এরকম। ঠিক আছে, এরপরে কি? আচ্ছা, এরপর হচ্ছে ধারক। ধারক, আচ্ছা ধারকের এটাকে সি দিয়ে প্রকাশ করা হয় ক্যাপাসিটেন্স, আর ক্যাপাসিটেন্স হচ্ছে ধারকত্ব। আচ্ছা, সি সমান সমান হচ্ছে কিউ বাই ভি। হ্যাঁ, আর এই কিউটা হচ্ছে চার্জ, আর ভিটা কি বলতো? বিভব। বিভব হ্যাঁ। হ্যাঁ, তো এই ধারকের দেখবা যে সংজ্ঞা আসে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, আর ধারকত্বেরও সংজ্ঞা আসে। ধারকত্বের সংজ্ঞাটা কিভাবে দিবা বলবো?
এটাকে ওই ভিকে 1 কুলম করে, সরি 1 ভোল্ট করে দাও। ভিকে যদি 1 করে দাও, তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ জমা হয়, এই যে কিউ, যে পরিমাণ চার্জ জমা হয় সেটাই হচ্ছে তার ধারকত্ব। কোন একটি ধারকে 1 ভোল্ট বিভব পার্থক্যে যে পরিমাণ চার্জ জমা হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে তার ধারকত্ব। এইভাবে তুমি সংজ্ঞা দিতে পারো। তাহলে এখান থেকে দেখো কিউ সমান সমান হচ্ছে সিভি আসে, তাই না? এটা মনে রাখতে হবে এই সূত্র। আর এরপরে হচ্ছে তোমার ওই যে ধারককে আসলে প্রকাশ করা হয় কি দিয়ে বলো তো? ধারককে প্রকাশ করা হয় যে এরকম ভাবে, এই যে এটা দিয়ে। এটা হচ্ছে একটা সমান্তরাল পাত ধারক। আচ্ছা, তো সমান্তরাল ধারক কি 2 ধরনের হয়, একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, আর একটা কি, আর একটা গোলীয়। গোলীয় না কি বলে ওটারে বলো তো? এ বই আছে না, এই গোলকীয়, গোলকীয় ধারক এরকম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আচ্ছা, সমান্তরাল পাত ধারকের কাহিনীটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এই যে এরকম। দেখো আমি একটু 3D আঁকার চেষ্টা করতেছি, বুঝবা নাকি জানি না। হ্যাঁ, এই যে দেখো, এটা সমান্তরাল পাত ধারক এইভাবে থাকে, দুইটা পাত এইভাবে সমান্তরাল ভাবে লাগানো থাকে, বুঝছো? এই যে এইভাবে। আর এই এই পাশ থেকে এইভাবে হচ্ছে সার্কিটে কানেক্টেড থাকে, এই যে এইভাবে। এইখানে ধরো একটা ব্যাটারি ট্যাটারি কিছু একটা আছে। তো এই যে তোমার এই সমান্তরাল পাত ধারকের ভিতরে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তড়িৎ প্রাবল্য তৈরি হয়। দেখো আমি তো ওই যে সবসময় একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকলে, এই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয় ই। হ্যাঁ, তো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে এই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে এইভাবে অনেকগুলো এইভাবে তৈরি হয়। হ্যাঁ, এই যে এরকম দেখো, থ্রি ডি চিন্তা করতে পারো, দুইটা পাত এইভাবে ধরো আড়াআড়ি রাখা আছে, বুঝছো? 3D বুঝতে পারতেছো? এই যে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই যে দুইটা পাত আছে, এই যে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। হ্যাঁ, আর এই যে যে পাতের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, পাতের ক্ষেত্রফলটা হচ্ছে এ। হ্যাঁ, তো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি এর যে সূত্র সেটা হচ্ছে কে এপসাইলন নট এ বাই ডি। এটা কি? ক্ষেত্রফল, পাতের ক্ষেত্রফল, পাতের এরিয়া। আর ডি হচ্ছে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই যে এইভাবে। হ্যাঁ, তো এই সি বের করার পরে দেখো, সি বের করার পরে তোমার এই যে এখানে যদি এই যে যে ইয়াটা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ সোর্স দেওয়া আছে, তোমার যে ব্যাটারি দেওয়া আছে, এটার যদি ভি হয় ভোল্টেজ, তাহলে পরে তোমার হচ্ছে এখান থেকে চার্জ বের করতে বলতে পারে কিউ। কিউ সমান সমান হচ্ছে সি ইন্টু ভি। ওই যে সি এর ভ্যালু হচ্ছে ওইটা কে এপসাইলন নট এ বাই ডি। হুম, এটার সাথে তুমি ওই ভিটা গুণ করলে টোটাল চার্জ পেয়ে যাবে। এই চার্জটা কি? এই যে যে প্রত্যেক পাতে যে পরিমাণ চার্জ জমা থাকে। এখানে আরেকটা জিনিস জেনে রাখো যে এই যে যে বাম পাশের পাতটা দেখতেছো এইটা, আর এটা ডান পাশের পাত, এই দুই পাতেই সমান পরিমাণ চার্জ থাকবে। এই পাতে যে পরিমাণ পজিটিভ চার্জ থাকবে, ডান পাশের পাতে সে একই পরিমাণ নেগেটিভ চার্জ থাকবে, বুঝছো? তো এই যে যে কিউটা আমরা পাবো এখান থেকে, এই যে এখান থেকে ক্যালকুলেশন করে কিউ যেটা পাবো সেটা আসলে ওই চার্জের পরিমাণটাই। আর এটা যে কোনো এক পাতের চার্জ, ওই একটাই সবসময় ধরা হয় ক্যালকুলেশনে, বুঝছো? আর কি বলতে পারি এখান থেকে বের করতে? ই বের করতে বলতে পারি, ই।
ই সমান বের করতে বলতে পারে। হ্যাঁ। আচ্ছা, আর এই যে এখান থেকে আরেকটা সূত্র জেনে রাখো, যে দাঁড়াও, এটা মুসাফটা কই গেল, এই যে ই বের করতে বলতে পারে। আচ্ছা, কিউ বের করতে বললে এইভাবে বের করবো, হ্যাঁ, এই যে এইভাবে। তারপরে ই যদি বের করতে বলে, একটা সূত্র জেনে রাখো, ভি সমান সমান হচ্ছে ইডি। এটা কখন হয়? যখন হচ্ছে তোমার এই যে সমান্তরাল থাকে সবগুলা। ধরো যে এখানে একটা লাইন আছে পজিটিভ চার্জের, এরকম এরকম একটা পজিটিভ চার্জের লাইন আছে, হ্যাঁ। আর এখানে এখানে একটা নেগেটিভ চার্জের এইভাবে লাইন আছে। তো দেখো, পজিটিভ চার্জ থেকে তো সব দিকে বের হয়, এদিকেও বের হয় আবার এদিকেও বের হয়, কিন্তু এখন সব দিকে বের হতে পারবে না, হ্যাঁ। শুধু সোজা যাবে, এই তোমার তো আইডিয়া আছে দেখতেছি, হ্যাঁ, এখানে শুধু সোজা যাবে। এই যে এরকম যদি হয়, শুধুমাত্র এরকম কেসে যখন শুধুমাত্র সোজা হয়, সমান্তরাল হয়, হ্যাঁ, তখনই তোমার হচ্ছে এই এদের মধ্যবর্তী যে ই হবে, ইটা হচ্ছে এদের মধ্যবর্তী তোমার তড়িৎ প্রাবল্য, আর এই যে ডি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, দুটা সার্চে ডি। তাহলে এদের মধ্যবর্তী যে বিভব তৈরি হবে, ভি সমান সমান ইডি, এইভাবে লেখা যায়, বুঝছো? এটা শুধুমাত্র এই ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে এটা খাটবে না, শুধুমাত্র সমান্তরাল হলে এরকম। তাহলে পি সমান সমান ইডি হলে ই সমান সমান কি লেখা যায়, ভি বাই ডি, তাই না? হ্যাঁ। আর এই যে ভি এর ভ্যালুটা এখান থেকে লেখা যায়, দেখো এই যে এখান থেকে ভি এর ভ্যালু এক্সট্রাক্ট করতে পারো, ইউ বাই সি, তাই না, বাই ডি, এরকম। এই যে ইউ সমান সমান সিভি না, তাহলে ভি সমান সমান কিউ বাই সি। হ্যাঁ, এবার এবার এখান থেকে কিউ এর ভ্যালু কি, কিউ এর ভ্যালু কি? এই না, কিউ এর ভ্যালু না, আমি তো ই এর ভ্যালু বের করতে চাচ্ছি। ই এর ভ্যালু বের করতে চাইলে এবার কিউ এর ভ্যালু, সি এর ভ্যালু, এই যে কিউ এর ভ্যালু জানা আছে, এই যে এখান থেকে বের করতে পারবো। আর সি এর ভ্যালু ওই যে সি সমান সমান কি এপসাইলন নট এ বাই ডি, এইভাবে বের করতে পারবো। আবার কিউ এর ভ্যালু দেখবে মাঝে মধ্যে বলাও থাকে, কিউটা অ্যাকচুয়ালি এই যে যে পাতে যে পরিমাণ চার্জ জমা থাকে, এটা বুঝতে পারছো তো? অঙ্ক করলে আমি একদম ক্লিয়ারলি বুঝাইতে পারতাম, হ্যাঁ। কখনো আমি এইভাবে ডিরেক্ট এই ভ্যারিয়েবল দিয়ে দেখি নাই, সবসময় অঙ্ক দিয়ে আসলে দেখছি, হ্যাঁ। তো যাই হোক, এটা বের করতে বলে আর কি, ইউ বাই সিডি এইভাবে বের করতে পারো। মানে সব কিছু থেকে সব কিছু রিলেশন থাকে, যে কোনো ভাবে বের করতে পারবা, হ্যাঁ। জেনে রাখলে বের করতে পারবো। আচ্ছা, তো এটা ধারক, সমান্তরাল পাত ধারক গেল। এরপরে আরেকটা আছে হচ্ছে তোমার যে গোলকীয় ধারক, গোলকীয় ধারক একদম সোজা। ও, আরেকটা জিনিস একটু চিন্তা করো তো, আহ, এই যে ধরো এটা তো সমান্তরাল ছিল দুইটা পাত, তাই না? এরকম ছিল না? এই যে এরকম ছিল তো দুইটা পাত। এখন দুইটা পাত এরকম না থেকে এরকমও থাকতে পারে, গোলক। এই যে এই বুঝতে পারবা কিনা জানি না, দেখো। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস, এটা দুজন। এই যে এরকম। তো এরকম থাকলে চিন্তা করো তো কি হবে সূত্রটা, সি সমান সমান কি বলছিলাম মনে করে দেখো। সূত্র, সূত্র তোমার মুখস্থ থাকাই লাগবে, আর কিছু পারো আর না পারো। সি সমান সমান দেখো, কে এপসাইলন নট এ বাই ডি। ডিটা কি? ডিটা হচ্ছে এই পাত আর এই পাতের দুটা যে ফেস করতেছে, ওই দুটার মধ্যবর্তী দূরত্ব ডি দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। এপসাইলন নট তুমি জানো, কে এর ভ্যালু দেওয়া থাকবে, বায়ু মাধ্যম হলে কে এর ভ্যালু 1, হ্যাঁ। আচ্ছা, এর ভ্যালুটা কি এখানে চেঞ্জ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বায়ু মাধ্যমে আছে যদি। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম সবসময় বায়ু মাধ্যমে আসে, ম্যাক্সিমাম 99% বায়ু মাধ্যমে আসে। এইখানে যেটা চেঞ্জ হবে শুধুমাত্র এ এর ভ্যালু, বুঝছো? ওইখানে এ এর ভ্যালু কি হতো, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে এটা দৈর্ঘ্য এল, হ্যাঁ, আর প্রস্থ যদি তোমার বি হয়, ব্রেথ, মানে এল লেন্থ আর বি ব্রেথ, তাহলে এ সমান সমান হতো এল বি। এইখানে হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা এটা বুঝতে পারছো নিশ্চয়ই, এরকম হলে চেঞ্জ হইতে পারে। তো আর গোলকীয় পাত ধারক, এই যে পৃথিবীও একটা গোলক, হ্যাঁ, পৃথিবী নিজেও একটা ধারক হিসেবে কাজ করে আসলে। এই গোলকীয় পাত ধারকের ক্ষেত্রে আসলে সূত্রটা একদম সোজা, সি সমান সমান এই যে 4 পাই এপসাইলন নট কে, এরকম, বুঝছো?
অ্যাকচুয়ালি হয় কি দেখো, দেখো দেখো একটু চিন্তা করো, সি সমান সমান কি কিউ বাই ভি না? এটাই তো। হ্যাঁ। তো এই গোলকীয় পাত ধারকের ক্ষেত্রে কি ভি এর ভ্যালু ট্যালু বলছি না, বলি নাই। এগুলো এটা দেখানো যাবে না। তুমি এটা মনে রাখো আপাতত। আর কিছু জিনিস মিস করে ফেলছি, দেখি। এই সি সমান সমান ফোর বাই এপসাইলন নট কে দিয়ে কি বোঝায় দেখো, এটা সবসময় কনস্ট্যান্ট। এই সরি সরি, ভুল লিখছি একটা জিনিস। ফোর পাই এপসাইলন নট আর ইন্টু কে, এরকম। এখানে মাঝখানে আরটা বাদ দিয়েছি। এবার ঠিক আছে, তাই না? হ্যাঁ, এপসাইলন নট আর। বায়ু মাধ্যম হলে এই কে হচ্ছে বায়ু মাধ্যম হলে কে এর ভ্যালু ওয়ান হয়ে যাবে, তখন ফোর পাই এপসাইলন নট আর এতটুকুই থাকবে। হুম, এরকম। ওকে। তো এই দুইটা ধারকের ক্ষেত্রে এই দুইটা জিনিসই জানার মতো ছিল। হুম। আরেকটা সূত্র তুমি এরপরে আসলে তোমার যেটা আসে ধারকে সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ, হ্যাঁ, ইউ সমান সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এই একটা সূত্র। প্রথম মেইন সূত্র হচ্ছে এইটা, হ্যাঁ। এই সূত্র থেকে বাকি তিনটা সূত্র আসে। এখানে টোটাল তিনটা সূত্র, একটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, হাফ কিউ ভি, আর একটা হচ্ছে তোমার হাফ কিউ স্কোয়ার বাই টু সি। এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই টু সি, এরকম। দেখো এই সিভি স্কোয়ার থেকে চলে আসে, দেখো হাফ সিভি স্কোয়ার তো। এখানে সি সমান সমান কি কিউ বাই ভি, বসাই দিই। না, হ্যাঁ, কিউ বাই ভি বসাই দিই, হাফ কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, এরকম তো। তাহলে দেখো ভি ভি একটা কাটা যায়, তাহলে হাফ কিউ ভি থাকে এখান থেকে, দেখছো? এই একটা ভি এখান থেকে একটা ভি কাটা যায়। আর এই যে আরেকটা, দেখো হাফ কিউ ইন্টু ভি তো। এই যে ভি এর ভ্যালু এখান থেকে কি লেখা যায়, সি সমান সমান কিউ বাই ভি তো। তাহলে ভি সমান সমান কি লেখা যায়, কিউ বাই সি। কিউ বাই সি লেখা যায় ভি সমান। তাহলে ভি এর জায়গায় দেখো কিউ বাই সি বসাই দিলাম। তাহলে দেখো এখান থেকে আসে কিউ স্কোয়ার বাই টু সি, এরকম। তো এই যে এই তিনটা সূত্র মনে রাখবা, হ্যাঁ। দেখবা যে এই তিনটার কোনটা কি দেওয়া আছে, কিউ দেওয়া থাকলে কিউটা আসলে কি, ওই যে যে সমান্তরাল পাত আছে, ওই পাতে তোমার যে পরিমাণ চার্জ আছে ওইটা, হ্যাঁ। আর এই যে যে ইয়া, এই যে যে গোলকীয় পাত, এটা কিন্তু কোনো চার্জের উপরে নির্ভর করে না, কোনো চার্জ। ওই সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ছিল, কে এপসাইলন নট এ বাই টি কিসের কিসের উপর নির্ভর করতো, কে তো কনস্ট্যান্ট, এপসাইলন নটও কনস্ট্যান্ট। এ মানে ওই যে যে ক্ষেত্রফল ওইটার উপর ডিপেন্ড করতো। আর দুইটা দূরত্বের উপর ডিপেন্ড করতো, দুইটার মাঝামাঝি যে দূরত্ব দুইটা পাতের, তাই তো। সেটা হচ্ছে ডি ছিল। আর এই ক্ষেত্রে দেখো কিছুর উপরে নির্ভর করে না, শুধুমাত্র ব্যাসার্ধের উপর নির্ভর করে, এই, তাই না? হ্যাঁ, এই ভালো মতন খেয়াল রাখবা। আর ধারকের সঞ্চিত শক্তি ইউ হচ্ছে হাফ সিবি স্কোয়ার, হাফ কিউবি কিউ স্কোয়ার বাই টু, এই তিনটা সূত্র। দেখো কিউটা কি, কিউটা হচ্ছে ওই যে তোমার ধারকে যে পরিমাণ চার্জ জমা থাকে ওইটা হচ্ছে কিউ। আর সিটা কি, সি হচ্ছে তোমার ধারকত্ব, ওই যে বের করতে পারবা যদি না দেওয়া থাকে, এপসাইলন কে এপসাইলন নট এ বাই ডি দিয়ে। আর ভিটা কি, ভিটা হচ্ছে তোমার বিভব, ওই যে ওই ধারকটা যে হচ্ছে সার্কিটে কানেক্টেড, সেই সার্কিটের তোমার যে সোর্স আছে, তোমার যে ব্যাটারি কানেক্টেড আছে, সেই ব্যাটারির বিভব পার্থক্য, হ্যাঁ। আচ্ছা। আর আরেকটা আছে একক আয়তনে সঞ্চিত শক্তি। এই ধারকে সঞ্চিত শক্তি হচ্ছে তোমার টোটাল আয়তনে, ধারকের টোটাল আয়তনে। আর একক আয়তনে সঞ্চিত শক্তি আর একটা আছে কনসেপ্ট, দেখো। একক আয়তনে সঞ্চিত শক্তি, হ্যাঁ। এটা হচ্ছে তোমার ইউ, ইউ তো টোটাল আয়তন সঞ্চিত শক্তি, তাই তো। এটাকে তোমার আয়তন ভি দিয়ে ভাগ করলে, আয়তন এখানে ভলিউম বুঝাচ্ছে আসলে, ভি গোলায় ফেলো না, হ্যাঁ। ভলিউম দিয়ে ভাগ করলে তোমার একক আয়তনে সঞ্চিত শক্তি পেয়ে যাবে, হ্যাঁ।
আর একক আয়তনে সঞ্চিত শক্তিকে আসলে প্রকাশ করা হয় যে এইভাবে, ইউ এই যে ভি, হ্যাঁ। আর এটার আরেকটা সূত্র আসে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ইটা কি, এপসাইলন নট তো কনস্ট্যান্ট, তাই না? যদি বায়ু মাধ্যম না হয় তাহলে হচ্ছে এরকম হাফ এপসাইলন ই স্কোয়ার। আর ইটা কি, ইটা হচ্ছে ওই যে প্রাবল্য। প্রাবল্য কিভাবে পাবো বলছিলাম, ভি সমান ইডি, ই সমান হচ্ছে ভি বাই ডি। হ্যাঁ, এখান থেকে তোমার ভি এর ভ্যালু কোনোভাবে পাতে হবে। ভি সমান কি, কিউ বাই সি। হ্যাঁ, কিউ বাই সি ইন্টু ডি। ডি পাবো, সি কোনোভাবে পাবো, কিউ কোনোভাবে পাবো, দেওয়া থাকবে, কোনো না কোনোভাবে বের করতে পারবা। হ্যাঁ, ইও কোনোভাবে বের করতে পারবে। যদি একক আয়তনে সঞ্চিত শক্তি চাই আর শুধুমাত্র কোনো হিন্ট, দেখা যাচ্ছে ই দেওয়া আছে শুধুমাত্র, তাহলে এই সূত্র ইউজ করতে হবে। ঠিক আছে। আবার তুমি টোটাল আয়তনে সঞ্চিত শক্তি ইউটা বের করে তোমার যে ভলিউম, ভলিউম দিয়েও ভাগ করে দিতে পারো। এখন ভলিউম আসলে কিভাবে বের করবে এটা আসলে দেখাই একটু। দেখো, এই যে যে দুইটা পাত আছে, এই দুইটা পাতের দিকে খেয়াল করো। এই যে এখানে দুটা পাত আছে না, এই দুটো পাতের দিকে খেয়াল করে, এই যে দুটো পাত। এই দেখো, এর 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 তো একটা আয়তন আছে এ, তাই না? এবার আমি যদি এই দুটাকে এইভাবে এইভাবে একটু কানেক্ট করে দিই, দেখো, তাহলে এটা একটা ক্ষেত্র, একটা ঘনবস্তুর মতো দেখা যায় না? হ্যাঁ, এই ঘনবস্তুটার একটা আয়তন আছে না, এই সম্পূর্ণ আয়তন, এই যে পুরাটা, এইটা হচ্ছে তোমার ভি অ্যাকচুয়ালি, বুঝছো? আর যদি গোলক হয়, এই যে গোলক হলে এই দুটা যে এইভাবে কানেক্ট করে দিব, হ্যাঁ, এই গোলক হলে এই দুটা কানেক্ট করে দিলে একটা সিলিন্ডারের মতো দেখা যায় না, এই যে এরকম, এরকম, আর কানেক্ট করলে একটা সিলিন্ডারের মতো দেখা যায় কিন্তু। এই সিলিন্ডারের আয়তন হবে তখন, হ্যাঁ। তখন হবে, এই ক্ষেত্রে হবে পাই আর স্কোয়ার ইন্টু ডি, এটা হবে আয়তন। সিলিন্ডারের আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ, এইচ এর জায়গায় এখানে ডি, হ্যাঁ। আর এটার ক্ষেত্রে দেখো এল বি ইন্টু এইটুকু দূরত্ব ডি ছিল না, তাহলে এটার ক্ষেত্রে ভি হচ্ছে এল বি ইন্টু ডি, এই যে এরকম, হ্যাঁ। ভালো বোঝা যাচ্ছে। এন এল বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এদের মধ্যবর্তী দূরত্ব ডি, এটা হচ্ছে আয়তন এই ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, ধারকের সঞ্চিত শক্তি তো গেল। এরপরে যে তড়িৎ দ্বিমেরু আছে তোমাদের, তাই না? তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু, আগে আরেকটা জিনিস একটু দেখে নাও। দেখো, আমি হচ্ছে এই ফাঁপা আর নিরেট গোলকের ক্ষেত্রে তোমার প্রাবল্যের সূত্র লিখে দিছিলাম, মনে আছে? আমি লাস্টে একবার যদিও সামারি অবশ্যই করব। দেখো, ফাঁপা গোলকের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি বলতেছি, তুমি সব জিনিসপত্র দেখছোই একবার, হ্যাঁ। দেখো, ফাঁপা গোলক, ফাঁপা গোলক হচ্ছে গোলকটা এরকম হয়, আর চার্জ হচ্ছে বাইরে থাকে। আহা, ধূর, গোলক আমার পছন্দ হচ্ছে। দেখো, গোলক এখান থেকে নিয়ে আসা যায়নি। উম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রুটি আমি বেলতে পারি আমি, হ্যাঁ। না, না, প্রথমে ওই যে কি কি করতে হবে ওগুলা পারি না, আমি বেলতে পারি, এমনি ছাকতে পারি। হ্যাঁ, হ্যাঁ, বেলার সময় ওইভাবে বানাই। এই যে এই গোলকের কেন্দ্র, এবার ভালো বোঝা যাচ্ছে আসলে, হ্যাঁ, সেরা। এই হাসার কিছু না, দেখো, এখান থেকে এই যে এই বাইরে কোনো দূরত্ব, এটাকে আর এটার ব্যাসার্ধকে আমি হচ্ছে আর দিয়ে ট্রাই, এ না, এটা তো ফাঁপা হচ্ছে না, এটা নিরেট গোলক হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। টাইম চলে যাচ্ছে, wait। হ্যাঁ, এই যে আছে, দেখতেছি, টাকা লিখ।
এইবার হ্যাঁ হয়েছে, কিন্তু হইলেই তো হচ্ছে না, অনেক বড় হয়ে গেছে, এত বড় তো। এইবার হয়েছে আসলে। এটা ফাঁকা গোলক, হ্যাঁ। তো এখানে চার্জ কই থাকবে? চার্জ থাকবে পৃষ্ঠে শুধুমাত্র। এই যে, এই শুধুমাত্র পৃষ্ঠে চার্জ থাকবে, এটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে তোমার এই যে বড় আর। তো চিন্তা করো এখান থেকে আর দূরত্বে বাইরে কোনো বিন্দুতে, এটা একটা বাইরে বিন্দু আর এই যে এটা একটা ভিতরে বিন্দু আর, হ্যাঁ। ওকে। তো কথা হচ্ছে যে তোমার তিনটা ক্ষেত্র, একটা হচ্ছে আর, তোমার হচ্ছে ব্যাসার্ধ থেকে বড় এরকম অবস্থায় তোমার যে ই ছিল সেটা কি ছিল বলো তো? এই মনে করো, মনে করে বলো। এটার যে টোটাল চার্জ সেটা কি? কিউ। হ্যাঁ সি। এই যে এটা সূত্র মনে রাখো, মনে মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। সি কিউ ডিভাইডেড বাই এই যে যে দূরত্ব সেটা, আর ছোট আর স্কোয়ার। এবার এইখানে ভিটা কি হবে বলো? ভি আর লেস দেন আর। ভি বলতে বোঝাচ্ছি বিভব, হ্যাঁ। ওকে। এখানে বিভবটা হবে হচ্ছে তোমার সি কিউ ডিভাইডেড বাই ছোট আর। মনে থাকবে? হ্যাঁ। চলে গেছে মনে হয়। না, আছে তো। আর 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 যদি সমান হয় তাইলে দেখো ই এর ভ্যালু কি ছিল। তাইলে হচ্ছে তোমার ই এর ভ্যালু ছিল সি কিউ ডিভাইডেড বাই এই যে বড় আর স্কোয়ার। আর এই ক্ষেত্রে ভি এর ভ্যালু হবে আর 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 সমান হলে এটা হবে সি কিউ ডিভাইডেড বাই বড় আর। আর আর লেস দেন আর হলে ই ছিল আর লেস দেন আর, এখানে জিরো। আর ভি হচ্ছে আর লেস দেন আর হলে এটা হবে সি কিউ ডিভাইডেড বাই আর, পৃষ্ঠের বিভবের সমান। হ্যালো? 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 আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে কল দিও। এই চ্যাপ্টার সিকিউ দেখো। ওকে।